বাংলাদেশে আসে, কিন্তু আমি তাকে বলি যে আপনার আগে আপনার নানার সাথে আমার সম্পর্কে, আমার নানার আগে। তো আমি কিন্তু তাদের বই পড়িনি, এবং বাংলাদেশে ঢাকাতে ভারতীয় বইয়ের বাজার সৃষ্টির যে একটা চেষ্টা আমাদের অনেক প্রকাশক এবং আমাদের বিক্রেতারা করে, সেটা আমি কখনো করিনি। আমি বরঞ্চ যেই কাজটা করেছি 2011 সালে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেলাম আমি। আমার সভাপতি হলেন মহিউদ্দিন আহমেদ, যিনি ইউপিএল এর স্বত্বাধিকারী, ওনাকে নামে আপনারা সবাই চিনেন। আমি প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে কলকাতায় বাংলাদেশ বই মেলা, তাদেরকে বাঙ্গাল বলে। বাঙাল বলে হচ্ছে বাংলাদেশ থেকে যেসব বাঙালিরা ওখানে গেছে তাদেরকে বাঙাল বলে। সেই বাঙালরা উচ্চে পড়তো আমাদের বই মেলায়। সবাই যে বই কিন্তু তা না, আমরা যে অনুষ্ঠান করতাম সেই অনুষ্ঠানে তারা আসতো, আমাদের সাথে দেখা করতে, কথা বলতো। সেই বইমেলাটা এখনো কন্টিনিউ করছে। এবছর 11তম বইমেলা হবে। 2011 থেকে শুরু হয়েছিল, করোনার কারণে 2 বছর হয়নি, কন্টিনিউ করছে। আমি আন্তর্জাতিক যেটা পৃথিবীতে 1 নম্বর বইমেলা বলে ফ্রাঙ্কফুর্ট বইমেলা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে, দুবার দিয়েছি। গোথেনবার্গ বইমেলাতে আমি দিয়েছি। আর এছাড়া যে আপনার রিজিওনাল বইমেলাগুলো সেগুলো আমি দিয়েছি। বইমেলার অভিজ্ঞতা আপনারা যদি কিছু জানতে চান প্রশ্ন তাহলে বলুন, আমি তো এগুলো ভালোভাবে বলা যাবে না। আর প্রকাশকের সংগ্রাম, আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, মায়ের পেটে থেকে করেই সংগ্রামের মধ্যে ঢুকে গেছি। মায়ের পেটে যতক্ষণ ছিল আমার জন্ম হয়নি ততক্ষণ কোনো বই কিছু ছিল না, সংগ্রাম ছিল না। ছোট থেকে সংগ্রাম, বাংলাদেশে প্রত্যেকটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে এই জিনিসটা আছে, সব দেশের লোককে সংগ্রাম করতে হয়। হ্যাঁ, এখন ইউরোপ এবং আমেরিকা, উত্তর আমেরিকার কিছু দেশ আছে, যেরকম কানাডা, ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান, যেরকম সুইডেন, নরওয়ে আছে, আইসল্যান্ড আছে, এরকম কিছু কিছু দেশ আছে যেসব দেশে মায়ের পেটের থেকে করার পরপরই সরকার তাকে ভাতা দেয়, ওই শিশুটাকে ভাতা দেয়, শিশু তার পয়সায় চলে। স্কুলে লেখাপড়া, খাওয়া দাওয়া সব শিশুদের। এবং এই তথ্যটা হয়তো অনেকে জানেন না, ইউকেতে করোনার সময় 2 বছর স্কুল বন্ধ থাকে, স্কুলে ঠিকমতো ক্লাস হতো। যখন স্কুল বন্ধ ছিল তখন প্রচুর শিশু একবেলা না খেয়ে থাকে, তাদের বাবা মারা তাদেরকে খাওয়া দিতে পারে, কারণ তারা তো সবসময় স্কুলে গিয়ে খায়, স্কুল বন্ধ। সুতরাং 7 দিন দুপুরের খাওয়া, রাতের খাওয়া, এটা সত্যি ঘটনা। আমি ইউকেতে এই গত 2 বছর, এবছর, গত বছর, গত 2 বছর আমি গেলাম, আমি তাদের অনেকের সাথে সত্যি ঘটনা। সুতরাং স্ট্রাগল সব দেশে আছে, সুবিধাও সব দেশে আছে, এক এক দেশে এক এক রকমভাবে সুবিধা। যেরকম নরওয়েতে রিকগনাইজড প্রকাশক আছেন মাত্র 4টি প্রতিষ্ঠান। সেই 4টি প্রতিষ্ঠান হচ্ছে সরকারি রিকগনাইজড পাবলিশার। এই প্রতিষ্ঠান থেকে বই বের হওয়ার সাথে সাথে আপনার সরকার 10,000 কপি করে বই কিনে। আপনার যে বইটা ওই প্রতিষ্ঠান থেকে বেরোবে সেই বইটা সরকার 10,000 কপি কিনে নেবে। অন্যান্য বইয়ের ব্যাপারে তাদের কিনে নেয়, 10,000 কপি সরকার ফার্স্ট হিসেবে কিনে নেবে। এটা নরওয়ে আর সুইডেন তো হচ্ছে পৃথিবীর এতিমখানা। মানে আমরা যখনই এতিম হয়ে যাই, আমাদের লেখক, ব্লগার, অ্যাক্টিভিস্ট যখন অসহায় বোধ করেন তখন তারা ওদের সাথে পেন ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ করে। এবার আমি সেপ্টেম্বর মাসে অর্ডার করছিলাম, নরওয়ে মিডিয়ার বিষয় করছিলাম, তো আমি নরওয়েতে আসলাম, ব্লগার এবং এই মানুষের অনেকের সাথে দেখা করেছি। তাদের তো ধরেন তাদের সন্তানদের সব কিছু মিলিয়ে সরকার তাদের প্রতি ভালো লাগছে, তাদের তো সংগ্রাম নেই। এখন আমরা জন্মেছি এর ধরুন, সুতরাং আমি যেই কাজই করবো, যেই চাকরি করবো, যেই ব্যবসায় করবো, আমাকে সংগ্রাম করতে হবে। সুতরাং আমি সংগ্রামের মধ্যে দিয়ে আছি, ঠিক নাও আমি সংগ্রাম করে যাচ্ছি। কেউ মনে করবেন না যে আমাদের দেশের সরকার পৃষ্ঠপোষকতা করে না প্রকাশনা। আমাদের দেশের সরকারও প্রকাশনার পৃষ্ঠপোষকতা করে, কিন্তু
আমরা এখন আর পৃষ্ঠপোষকতা চাই না। চাই না কেন জানেন? চাই না কারণ সরকার যখনই যে জিনিসটা দেয় সেটা যদি বিনা পয়সায় দেয় বা কোনো সুযোগ দেয়, বই তো আর বিনা পয়সায় দেয় না। সরকার পরে বসানো করে বই কিনে নেবে, হয়তো কিংবা সরকার বললো যে 1000 টন কাগজ প্রকাশকদের দিলাম সরকারি রেটে। যখনই কোনো সুবিধা সরকারের পক্ষ থেকে দেয় তখন ওইটা জেনুইন লোকরা পায় না, যার প্রয়োজন সে পায় না। কিংবা আপনি একটু দেখেছেন কিছুদিন আগে একজন আমরা তার 22টা বই একটা প্রজেক্টে দিয়ে দিই, তাকে কেউ চিনেই না। সে যে লেখক তাকে কেউ চিনেই না, তার 22টা বই লিস্টেড করে একটা প্রজেক্টে বই কেনার জন্য তাকে গেল, পরে সে প্রজেক্ট বাতিল হয়ে গেল। এবং এরকমভাবে আমাদের 17 কোটি টাকা ফিরে গেছে, আমরা বই কিনতে পারিনি, করতে পারিনি। প্রাইমারি এডুকেশন করোনার সময় 20 সালে প্রাইমারি এডুকেশন কি করলো, 66টা বই, প্রতিটা বই 66,000 কপি করে দিল। কারণ প্রাইমারি স্কুল 66,000, 66টা বই 66,000 কপি কিনলে 150 কোটি টাকা বাজেট। তার মধ্যে আমাদের প্রতিমন্ত্রী জাকির হোসেন ওনারও একটা এবং বইগুলো এবং তারা করে কি জানেন, এর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আছে, এরকম আরো 2-4টা বই। তো তখন করোনার এই চলছে, ওটাকে কি লকডাউন চলছে। আমি প্রতিমন্ত্রীকে ফোন করলাম, ফোন করে প্রতিমন্ত্রীকে বলবো আপনার সাথে দেখা, বলে যে আমি তো চাই না, আমি বাসায় থাকেন তো? বলে হ্যাঁ বাসায় থাকি। উনি বললেন বাসায় সময় দেন, বলে আসে, বাসায় চলে গেল। তো আমি তাকে বললাম যে এটা প্রচুর 66টা বই যে তালিকা করলেন সেই তালিকা আপনি পেলেন না। পাবলিক প্রকিউরমেন্টের কিছু এথিক্স আছে, আপনাকে পাবলিকলি বিজ্ঞাপন দিতে হবে, পাবলিকলি বিজ্ঞাপন দিয়ে আপনার তালিকা আহ্বান করতে হবে, আপনাকে একটা রিকগনাইজ কমিটি গঠন করতে হবে, যে কমিটি বই সিলেক্ট করবে। তারপরে তো আপনি বই কেনার তালিকা করতে পারবেন, আপনি কোথেকে এটা করবেন। সে বলে যে আমাদের একটা কমিটি আছে, আমাদের কমিটি আছে, তারা এটা করবে। সেই কমিটি আছে বলে আমাদের তো প্রথম নামটাই বললো, কমিটিতে তো জাফর ইকবাল আছে, কমিটিতে জাফর ইকবাল আছে। আমি সাথে সাথে জাফর ইকবালকে ফোন করবো, তো ভাই আপনি সাথে বই করতেছেন কিসে, আমি তো জানি না। আপনার তো প্রাইমারি কমিটিতে আছে, বলে আমি তো কমিটিতে আছি, তো শিক্ষা কারিকুলামের কমিটিতে, শিক্ষা কারিকুলাম তৈরি করবে কমিটি, তারা কি বলি। আমি যাকে বলতে ভাই আপনি তো কিনতে পারেন না, বলছে হ্যাঁ আমরা বই কিনবো না, এটা আমি স্থগিত করে দিচ্ছি। আমি নির্দেশ দিয়েছি, এটা স্থগিত হয়ে গেছে, তবে 30 কোটি টাকার বই কেনা হয়ে গেছে। তার মধ্যে ওনার বইটাও একটা, এইসব বই অর্ডার দিয়েছি, বাকি টাকাটা আছে, এটা থাকবে আপনাদেরই বই কিনতে, যথাযথ পদ্ধতি পালন করেই কিনবো, আপনাদের সাথে কথা বলে দিই। তো 30 কোটি টাকার বই কেনা হয়ে গেছে, তারপরে ওই বই আর আবেদন দেখেন। এরকম অনেক ছোট ছোট গল্প আছে, এই বিভিন্ন ব্যাপার আমি আপাতত বন্ধ করি, আমি আপাতত শেষ করি। আপনারা যদি কোনো প্রশ্ন বলেন আমি চেষ্টা করবো, আমার যদি রেঞ্জের মধ্যে থাকে। আর আমি না পারলে আমার লেখক বন্ধু আছেন, আমার বড় ভাই আছেন, তাদের জিজ্ঞেস করছেন, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে, মন্তব্য আছে, কিন্তু তার আগে মন্তব্যরা যদি আমাকে আগ্রহ করেন, মানে আজকে সভাপতি বা সঞ্চালক সবাই প্রশ্ন করবে, সবাই তো করবো না, আমি বলছি আমি আমাকে অনুমতি দিলে আমি ওকে ঠিক আছে। যার যা আসন থেকে আমরা প্রশ্নগুলো করবো এবং জি আমি ওর সঙ্গে শেয়ার করি। আমি আর খাবো না, আপনার না। আচ্ছা, আমি আপনাকে অশেষ ধন্যবাদ করে না আপনার প্রায়
শুনেছি এবং আপনার এই স্মৃতি কথনের মধ্য দিয়ে, আপনার অভিজ্ঞতার বর্ণনার মধ্য দিয়ে আপনি আসলে বাংলাদেশের প্রকাশনা শিল্পের যে বিকাশ তার পুরো ইতিবৃত্তটাই তুলে ধরেছেন। তার জন্য আপনি কিন্তু প্রকাশনা শিল্প শব্দটার বদলে প্রকাশনা ব্যবসা শব্দটা বাংলা। আমার প্রশ্নটা ওইখানে কিছুটা করার আগে আপনাকে কয়েকটা জিনিসের জন্য ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই যে আজকের বক্তব্য শুধু নয়, প্রকাশকের জন্য আপনার যে যাত্রা, আপনার যে সাফল্য, তাতে যেমন আপনার সবচেয়ে জনপ্রিয় লেখকের জনপ্রিয়তম বই, একটা বইমেলাতে সর্বাধিক বিক্রিত বই যেমন আপনি প্রকাশ করে থাকেন, তেমনি আপনি নবীন লেখকদের বই প্রকাশ করেন। আপনি এমন নবীন লেখকের বই প্রকাশ করেছেন যিনি সম্ভবত আজকে একটা খুব বড় ধরনের পুরস্কার বা স্বীকৃতি পাচ্ছেন এই মধ্যে সম্ভবত কলকাতা। এবং আমাদের এখানে উপস্থিত চিকিৎসকের পরিচিত ওনারও প্রথম বই আমি হ্যাঁ, ওনারও প্রথম বই আপনি করেছেন এবং আপনি আরও এরকম কারো ফিকশন গদ্য গল্পের বই করেছেন বা উপন্যাস করেছেন, যার স্বীকৃতি আপনি বলেছেন প্রায় তারকা খ্যাতি পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং সম্ভবত আজকে সন্ধ্যায় তিনি খুবই বড় ধরনের পুরস্কার পাচ্ছেন। আপনি বুঝতে পারছেন নামটা একটু বলবেন? না যেহেতু পাচ্ছেন। যেহেতু এত বিখ্যাত মাসুদ আহমেদ তার কলকাতার থেকে তার বইও প্রকাশ হয়েছে, তার প্রথম বই আমি পড়েছি। হ্যাঁ, তো সেই জন্য বললাম যে এটা একটা বড় স্বীকৃতি, কিন্তু এর মধ্য দিয়ে বোঝা যায় যে একজন নবীন লেখককে আপনি যখন চিহ্নিত করেছেন এবং তার প্রথম বইটি প্রকাশ করেছেন, প্রথম বইটি প্রকাশ করেছেন, এর মাধ্যমে আপনি নবীন লেখককে যেভাবে উৎসাহিত করেছেন সেটা কিন্তু খুবই একটা উদাহরণ দেওয়ার মতন ঘটনা। এটা আমি এর জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এরকম নবীন লেখক আপনি আরও অনেক খুঁজে বের করেছেন। সকলেই যে এরকম তারকা খ্যাতিতে পৌঁছবেন অল্প সময়ের মধ্যে তা নাও হতে পারে, কিন্তু তারপরেও তাদেরকে উৎসাহ দেওয়া এটা কিন্তু প্রকাশক হিসেবে আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ অবদান। আর এছাড়াও যেমন বাংলাদেশে প্রায় অবশ্য পাঠ্য এরকম ধরনের যে সমস্ত বই আছে, বিশিষ্ট লেখকদের বই, সেই ধরনের বইও আপনার বইয়ের মধ্যে ধরেন ১৭তম সংস্করণ হয়েছে, এরকম বই আপনার ১৭তম মুদ্রণ হয়েছে, এরকম বই আপনার তালিকায় আছে। তাহলে এখন আমার প্রশ্নটাতে আসি, তাহলে আমরা এখনো বাংলাদেশের প্রকাশনাকে কেন প্রকাশনা ব্যবসা হিসেবে চিহ্নিত করি, আমরা কেন এখনো প্রকাশনা শিল্প হিসেবে চিহ্নিত করতে পারি? প্রকাশনা শিল্প হিসেবে চিহ্নিত করতে হলে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবেই অন্য যে কোনো শিল্পের ন্যায় যে আমার সম্ভাব্য ব্যবহারকারী ক্রেতা বা কাস্টমার মানে কার কত বড় সেই বাজারটি, যদিও বাজার শব্দটার প্রয়োগ হয়তো সাহিত্য বা সৃজনশীল কোনো প্রকাশনার জন্য খুবই একটু অসৌজন্যমূলক মনে হতে পারে, কিন্তু আসলে আমরা তো কাস্টমারদের জন্য বই তৈরি যে কোনো তো কাস্টমার কার এত 18 কোটি মানুষের দেশে একটা বই মোটামুটি পড়া উপযুক্ত একটা বই 1 লক্ষ কপি বিক্রি হবে না, এটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য। একটা সত্য হিসেবে এটা আমার কাছে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় হলে সে বই কয়েক লক্ষ কপি বিক্রি হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। মানে আপনি যা কিছু বলেছেন তার সবই কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেছেন, কিন্তু আমি অন্য যে কোনো শিল্পের দিকে তাকাই সেটা কিন্তু ওই শিল্পের একজন সক্রিয় সদস্যের অভিজ্ঞতা বা ধারণা থেকেই চলে না। সেখানে অন্য তৃতীয় পক্ষ তারা কিছু গবেষণা করে, তারা কিছু তথ্য সরবরাহ করে, একটা রিসার্চ হয় যে কি চায় আপনার, যদি বিপণন হয় আপনার ভোক্তার চাওয়াকে পূরণ করা,
বা অতিক্রম করে যাওয়া বা তাকে সন্তুষ্ট করা, এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনার ভোক্তা কারা, তাদের ধরা যায় তাদের ডেমোগ্রাফিক্স কী, তাদের সাইকোগ্রাফিক্স কী, তাদের বিহেভিয়ারাল প্রোফাইলটা কীরকম, এটা জানা। তাদের জন্য আমি একটু সময় নেব, তাদের জন্য কী ধরনের বই লাগবে এবং সেই বই কারা লিখতে পারেন সেটাকে ঠিকভাবে আমি যদি উপস্থাপন করতে পারি, এবং সেটার জন্য এরকম প্রফেশনাল কাজ তো থাকবে। তারপরে আসবে আপনার তার প্রোডাকশন, তার লেখক, বইয়ের মুদ্রণ, বাঁধাই, যেভাবে বই বাঁধাই হয় বলে এখনও আমার জানা আছে, এইটা তো একটা প্রকাশনা শিল্পের বই বাঁধাইয়ের পদ্ধতি হতে পারে, তাই না? তারপরে বাঁধাই, ছাপা ইত্যাদি, এবং বইয়ের বিপণন আপনি যে সময়কার কথা বলছেন তার চেয়ে পিছিয়ে গিয়েছে আমরা, তাই না? আপনি যেটা বললেন, অথচ আমাদের ওখান থেকে এগিয়ে যাবার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাংলাদেশে আমি নিজে ছাত্র জীবনে একটি পত্রিকাতে লিখেছি, যে পত্রিকার 65,000 কপি আমি নিজে দেখেছি, যে ওই প্রেসে দাঁড়িয়ে যে ওখানে ছাপা হয়েছে, বাঁধাই হয়েছে, সাপ্তাহিক পত্রিকা 20। তো এখন এই বাংলাদেশে বিচিত্রার মতো, কিন্তু আগের মতো নতুন যুগের বিচিত্রা নিশ্চয়ই হওয়া সম্ভব, যেটা 2 লক্ষ কপি বিক্রি হবে। এই বাংলাদেশে নিশ্চয়ই একটা নতুন যুগের বিচিন্তা তৈরি করা সম্ভব, যেটা 5 লক্ষ কপি বিক্রি হবে। আমি এটাতে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা যদি আমরা না করতে পারি, এটা আমাদের ব্যর্থতা। কীভাবে আমরা এটা করব, আমরা কীভাবে এই শিল্পকে শিল্প হিসাবে গড়ে তুলতে পারি, তার জন্য কিন্তু আমার ধারণা, আমি মনে করি এইভাবে না করে আরও পেশাগত দক্ষতা ভিত্তিতে জিনিসটাকে গড়ে তোলা। আমরা ধরা যাক, আমি অন্য যে কোনো একটা শিল্প, আমার 2-1টা শিল্প সম্পর্কে ধারণা আছে সব জায়গায়। আমি কিন্তু আমার মনে হয় বলে, বা আমি এটা দেখেছি বলে আমরা কিন্তু ওষুধ শিল্প নতুন একটা ওষুধ তৈরি করি না। আপনি দেখেন আমাদের এখানে যে হাসপাতাল ছিল, আগে একজন ডাক্তার তার বাড়ির দোতলায় থাকতেন আর নিচতলায় কয়েকটা রুমে রোগী দেখতেন, এবং সেখানে সার্জারি হয়েছে, এরকম অনেকের জন্ম হয়েছে ওই ধরনের ডাক্তার ক্লিনিক তাই সব জায়গায়। আজকে সেই যুগটি অবসিত হয়েছে, একটা নতুন যুগের সূচনা হয়েছে না আমাদের হাসপাতালগুলোতে। আপনি হাসপাতাল নিয়ে অভিযোগ করতে পারেন, কিন্তু হাসপাতাল একটা শিল্প হিসেবে গড়ে গেছে প্রায়। তারপরে তার ভুলত্রুটি থাকবে, তার আরও উন্নয়ন প্রয়োজন, সেটা অন্য বিষয়। আমরা এখনো ওই কুটির শিল্পে কেন রয়ে গেলাম, এবং কী করলে আমরা এটাকে শিল্প হিসাবে বিকশিত করতে পারবো, এইটা আমার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনার জানার পরিধি এবং পড়ার পরিধি, আমরা সবসময় পড়াশোনা, আপনার পড়া এবং শোনা এই 2টার পরিধি তো অপরিসীম, তো জানি আমরা। আপনার প্রশ্ন যেই রেঞ্জ পর্যন্ত যাবে, হ্যাঁ, সেই রেঞ্জ পর্যন্তই আমি হয়তো যেতে পারবো। তবে যেহেতু আমার সার্কেলের এখানে 2টা জিনিস আছে, একটু আমি একটু বলি। সেটা হচ্ছে, প্রথমত বাংলাদেশ কিন্তু ব্যবসার জন্য একটা ভালো ক্ষেত্র, শুধু আমাদের না, সারা ওয়ার্ল্ডের সবাই বাংলাদেশে ব্যবসা করার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আমরা রাজনীতি এসে দেখতেই পাই, চীন এসে ঢুকতে চায়, আমেরিকা এসে ঢুকতে চায়, যে কোনো ব্যবসার জন্য। আমরা যদি হিসেব করি তাহলে প্রতিদিন কতগুলো টুথপেস্ট লাগে, একটা হিসেব করে দেখেন তো কী পরিমাণ টুথপেস্ট বাংলাদেশে প্রয়োজন হয় প্রতিদিন সকালবেলা। টুথপেস্টের ব্যবসার জন্য বাংলাদেশ কত। তো প্রকাশনাটা প্রফেশনালিজমের মাধ্যমে আসে নাই বলে আমি শুরুতেই বলেছি যে প্রফেশনালিজমের মধ্যে আমরা নেই, যার ফলে এই এত বছর 50 বাংলাদেশ স্বাধীনতার পরে তো 50 বছর চলে গেছে, 50 বছরই প্রকাশনাটা যতদূর যাওয়ার কথা ছিল ততদূর তো যাই নাই, বরঞ্চ কিছু দূর যে গেছে, কিছু দূর পিছিয়ে গেছে। শিল্প ব্যাপারটাকে আমি অন্যরকমভাবে ধরি। শিল্প শব্দটা আসলে প্রকাশনার সাথে এমনি তো যায় না। শিল্প কিছু ক্রাইটেরিয়া থাকে, যেটা শিল্প হিসেবে, যার জন্য আমরা অনেকে বলে সরকার কেন প্রকাশনাকে শিল্প হিসেবে স্বীকৃতি দিচ্ছে। প্রকাশনা শিল্প মন্ত্রণালয়ের যে আপনার আছে, কিছু
এটাকে বলা হয় টিও রুল আছে, তার মধ্যে কিছু ধারা উপধারা আছে। একটা জিনিস আছে যে সৃষ্টিশীল শিল্প, আমরা সেই সৃষ্টিশীল শিল্পের মধ্যে পড়ি। নর্মালি আমরা শিল্পের মধ্যে পড়ি না, কারণ শিল্প মানেই হচ্ছে যন্ত্রপাতি, হ্যাঁ প্রোডাকশন। আমাদের প্রোডাকশনটার শিল্পটা চলে গেছে আবার প্রেসগুলো মুদ্রণ কিন্তু শিল্প, তারা এই করতেছে গবেষণা। তারপরও এই যে আপনার সৃষ্টিশীল যে শিল্প হিসেবে, অর্থাৎ আমি যদি সব নিয়ে বলি যে প্রকাশনাটা নিজ মহিমায় নিজ মর্যাদা নিয়ে যে দাঁড়াবার কথা ছিল, যতটুকু মর্যাদা নিয়ে দাঁড়াবার কথা ছিল, সেই মর্যাদাটা নিয়ে এখনো দাঁড়ায় নাই। এর দায়ভারটা আমাদেরকে নিয়েই হবে, কারণ আমি আমার আগের প্রজন্মকে আমি নিজে খুব দোষারোপ করতাম না। আমাদের আগের প্রজন্ম একেবারেই সৃজনশীল প্রকাশনার জন্য কোনো কাজ করে যায় না। সৃজনশীল প্রকাশনার জন্য যতটুকু কাজ করার আমাদের প্রজন্ম, যেসব প্রকাশকরা আছে আমরা করেছি, কিন্তু আমরা যে এটাকে একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পারিনি, সেই ব্যর্থতা বা সেই দায়টা আমাদের উপরে আসে। তবে একটাই মাত্র সন্তুষ্টির জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে খুব কম ক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রই মর্যাদাপূর্ণ জায়গায় যেতে পেরেছে। আমরা যদি বলি গার্মেন্ট ব্যবসাটা আন্তর্জাতিক পর্যায়ে যেতে পেরেছে বিদেশি বায়ারদের চাপে, পরিবেশ বান্ধব গার্মেন্টস করতে হবে, শ্রমিকদের এই এই জিনিসগুলো দিতে হবে, ওইগুলো দিতে হবে, নাহলে অর্ডার নিব না। এই চাপ ছাড়া ওইটাও অন্যান্য ব্যবসাও খুব একটা, এই যেগুলো বিদেশি এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং বায়ারদের কিছু চাপ আছে, তাতে আমরা না আসলে আইনটাকে মানতে চাই না, নিয়মটাকে মানতে চাই না। আমরা ৭১ সালে স্বাধীন, এতই স্বাধীন হচ্ছে আমরা সব কিছু স্বাধীনভাবে করতে চাই, সব জিনিসের একটা এথিক্স আছে, সেটা আমরা সব কিছু মানি না। এই অবস্থা, এটা হচ্ছে সংক্ষেপে। আপনার এটা গবেষণার একটা ব্যাপার। অন্যান্য ক্ষেত্রে গবেষণা আছে, যেই ক্ষেত্র সরকারকে শুল্ক দেয় বেশি, সেই ক্ষেত্রে সেই ব্যবসার ক্ষেত্রে সরকারের মনোনিবেশ বেশি, গবেষণা বেশি। বাংলাদেশে প্রকাশনা শেখার জন্য কোনো রকমের কোনো সুবিধা ছিল না। ঢাকা ইউনিভার্সিটির ভিসি যখন আরেফিন স্যার, তখন আমরা আমাদের সমিতির থেকে, যে মোল্লা মহিউদ্দিন সাহেব সভাপতি ছিলেন, আমরা গেলাম ঢাকা ইউনিভার্সিটির ভিসির সাথে দেখা করতে। ভিসির সাথে দেখা করা, আমরা বললাম যে প্রকাশনার একটা অন্তত পেপারস চালু করেন, যদি আপনি একটা ডিপার্টমেন্ট চালু করতে না পারেন অন্তত পেপারস চালু করেন। উনি তো নিজে লেখক, এইদিকে ওনার খুব আগ্রহ ছিল, এবং ওনার আগ্রহে কিন্তু শুরু হয়েছে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস নামের ডিপার্টমেন্ট। কিন্তু খুবই অবাক হয়ে আমরা খেয়াল করি যে এই ডিপার্টমেন্ট চালু হওয়ার পর থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রকাশকদের সাথে কোনো রকমের যোগাযোগ করা হয় না। তারা প্রকাশনা, বাংলাদেশের প্রকাশনার বিষয়ে যে কিছু গবেষণা করার দরকার, সেরকম গবেষণা দেখি না। একটা মেয়ে একবার ২ বছর আগে আমার এখানে গেল যে আমি থিসিস করছি, সুতরাং আপনার এখানে আমি কিছু গবেষণা করব। ওই সে এখন খুবই নাম করা মডেল মৌ, পরে ওই ফার্স্ট হয়েছে, ফার্স্ট ব্যাচেরই ফার্স্ট। আবার অন্য দিক থেকে অভিযোগ আছে, এবং প্রতিটি জিনিসের অভিযোগ পাল্টা অভিযোগ আছে। সে অভিযোগটা খুব দুঃখজনক। সেটা হচ্ছে ওরা বলে যে ইন্টার্নশিপ এইসব সাবজেক্টে, যেমন যারা বিবিএ করে এমবিএ করে, তাদের ইন্টার্নশিপ করতেও সংশ্লিষ্ট প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসে যারা লেখাপড়া করছে, তাদের ইন্টার্নি করার জন্য বা তাদের ভিজিট করার জন্য পাবলিশারদের পাবলিশিং হাউসে যাওয়া। একটা পাবলিশারের তো পাবলিশিং হাউস নাই, কোথায় যাবে? 10টা লোক যাওয়ার মতো জায়গা। আমরা ব্যবসা করছি, আপনি যে কথাটা বারবার বললেন, আমি একটু অভিযোগ করবো না, বাট অভিযোগ আপনি জানেন বলে এটা বলেছেন। আমরা বাংলা বাজারে 10 ফিট বাই 10 ফিট একটা দোকান, সেটা হলো আমার বই বিক্রির দোকান। সেখানে আমি বসে থাকি, সেখানে বসে আমি বই বিক্রি করি। আমি পাণ্ডুলিপি ওইখানে অনেক সময় লেখকরা দেয়, বা লেখকের বাসায় গিয়ে পাণ্ডুলিপি নিয়ে আসি। তারপরে পাণ্ডুলিপি কম্পোজ সেকশনে ওটার মালিক আরেকজন কম্পোজ ব্যবসা, তাকে দিয়ে আসি, সে কম্পোজ করে। আরেকজনের প্রেস ব্যবসা, ওটা আরেকজন প্রেস মালিক, তার প্রেসে দিয়ে আসি, সে ছাপে। আরেকজন বাইন্ডার আছে, তার কাছে বাইন্ডিং করতে দিই, সে বাইন্ডিং করে, দোকান থেকে কাগজ আনি,
বই ছেপে ফেলি, বাইন্ডিং বই আমার দোকানে চলে আসে, আমি বিক্রি করি। আমি ব্যবসা করছি তো। সুতরাং এরা এই যে গবেষণাটা যে করবে, গবেষণা করতে পারে আমাকে বলে আমার এনে গিয়ে আমার একটা ইন্টারভিউ দিবে, এটা কিন্তু গবেষণা করতে পারে, ওই গবেষণাতে রেজাল্ট আসবে। কয়টা পাবলিশিং হাউস আছে, হ্যাঁ, আমাদের এই অবস্থাতে পাবলিশিং আছে, খুব অল্প কয়েকজনের আছে, যাদের আছে তাদের এখানে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির ইন্ডিয়ান পাবলিকেশনস ডিপার্টমেন্ট থেকে তাদের এখানে যাচ্ছে, তাদের এখানে ইন্টারভিউ করার মধ্যে যায়, গবেষণা করে দেখে। বাট বেশিরভাগ ক্ষেত্রেই না। সব মিলিয়ে এই হচ্ছে আমাদের অবস্থা। ভাই কে যেন হাত তুলে তুলে নেন। ভাই আমি একটু কথা বলতে চাই। জি বলুন। ধন্যবাদ ফরিদ ভাইকে সুন্দর একটি আয়োজনের জন্য। আমি লিখি আপনি জানেন, আমি যখন কলেজে পড়ি তখন সেই সময় ধরেন টাঙ্গাইলের একটি কলেজ থেকে দেখলাম যে মফস্বলের আমার উপজেলায় ফিরোজ আশরাফের একটি বই, ফিরোজ আশরাফের বেতন আইনি আকাশ, সেটা আমি যখন কলেজে পড়ি, সেই বইটা পড়ে যখন আমি ঢাকায় পড়তে আসি ইউনিভার্সিটিতে, তখন এসে প্রফেসরদের সাথে আপনাদের সাথে পরিচয় হলো, বাংলা ভাষায় দিয়ে জানলাম যে সেই বইটি লাখ লাখ করে বিক্রি হয়েছে। আপনি বলছেন যে আপনাদের সময়ে লেখক, প্রকাশক, পাঠক মুখোমুখির একটা অনুষ্ঠান আপনারা করতেন, এবং এই আড্ডার বাইরে আপনার সঙ্গে কথা বলে আমি জেনেছি যে হুমায়ুন স্যারকে দিয়েও আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতেন। এখন এই ডিজিটাল যুগে এসে এখন এসে যে বইয়ের ওই যে বড় ভাই বললেন যে লাখ লাখ কোটি বিক্রি হওয়া সম্ভব, ওনার সময় এখন সেখানে দেখা যায় যে 300 কোটি বই কেউ যদি ছাপেন 50টাও বিক্রি হয় না, কারো কারো বা কারোকে হাজার সাথে ছাড়িয়ে যায়। একটি বই কিভাবে মানে আপনাদের যে জ্ঞান সৃজনশীল থেকে যে বইমেলা হয়, আমি বরিশালের বইমেলায় গিয়ে দেখেছি যে ওখানকার যে শহরে মেলা শেষ করে ওখানে আমার বই পাওয়া যায়। 1 বছর আগে ময়মনসিংহ শহরে যখন বইমেলা হলো আপনাদের সমিতির, তখন আমি টাঙ্গাইলে ছুটি দিয়েছিলাম, আমি আমার ফ্যামিলি নিয়ে আমি ময়মনসিংহ বইমেলায় গেলাম এবং বইয়ের দোকানগুলোতে গিয়ে দেখলাম যে কোন কোন লেখকের বই আছে। সেইখানে জনপ্রিয় লেখক ছাড়া, খুব জনপ্রিয় লেখক ছাড়া বাকি কোনো লেখকের বই বাংলাদেশের দোকানগুলোতে নাই। শুধু ধর্মীয় বইয়ে 6 লাখ। প্রতিনিয়ত ঢাকার বাইরে গিয়ে দেখি যে ধর্মীয় বই, সেই বিষয়ে না গেলাম। একজন লেখক, সে নতুন হোক বা প্রতিষ্ঠিত হোক, আর বইটা কীভাবে মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায় সারা বাংলাদেশে, উপজেলাগুলোতে, জেলা শহরগুলোতে কীভাবে পৌঁছে দেওয়া যায়, এইটা আপনার কাছে জানতে চাই। এটা লেখক হিসেবে আমার এই কষ্ট করে জানতে চাই যে বইটা কীভাবে মানুষের কাছে যাবে, পাঠকের কাছে যাবে। বই যদি দোকানে নাই থাকলো আমি এই পাঠক কীভাবে নিয়ে বেশি উত্তরাতেও নাই। উত্তরা রাজলক্ষ্মীতে দোতলায় 10-12টা বইয়ের দোকান আছে, কোথাও আপনি পাবেন না। মজার ব্যাপার হচ্ছে আমি যখন যে এসে গেলাম এয়ারপোর্টে যে ট্রেন স্টেশন, সেখানে একটা বইয়ের স্টল করা, এবং খুবই আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম ওখানে সব কাঁচা ছিল আমিয়া, আমার সাথে তাদের জীবনী এই আমিয়াদের জীবনী। তার মানে কি আমাদের স্টল কয়েকটা ঠিকই আছে, কিন্তু পাঠকের রুচিতে পরিবর্তন আসছে। এটাও একটা ব্যাপার হতে পারে, আমি চাই না, কিন্তু বইয়ের কাস্টমারকে ব্লেম করা এটা কিন্তু মার্কেটিং এর নিষিদ্ধ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা সবসময় কিন্তু সহজে বলে ফেলে যায় এটা মানে আপনি কোলগেট কেন ব্যবহার করেন, আর একজন অ্যাকোয়া ফ্রেশ বলবে যে আমারটা হলো বেস্ট, ওরা বুঝে না এই জন্য কোলগেট ব্যবহার করে, এইটা বললে ও বিদায় নিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আপনি পাঠক কেন ওই বই পড়ে এটা নিয়ে আপনি পাঠককে অভিযোগ করেন, করলে আপনি ঠিক আছে, আপনি হয় ওই বই আপনিও ওই বই লেখেন, ওই বই পাবলিশ করেন, অথবা আপনি প্রকাশনা ছেড়ে। কিন্তু আসলে পাঠককে দোষারোপ না করে পাঠক কেন এটা করে এবং আসলে তাকে আপনার বইয়ের প্রতি আকৃষ্ট করার জন্য আপনি কী করেছেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি, আমরা আর কী করতে পারি, বা আমার লেখক হিসেবে আমার কী করণীয়, প্রকাশকের কী করণীয়। আমরা যদি এমনকি এই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনটাই দেখি, কিছুদিন আগেও কিন্তু আপনার গ্রামের বাজারে প্যাকেজ ফুড, এই যে প্রাণ চিপস বা এগুলো পাওয়া যেত না, কারণ রাস্তা হয় নাই, ডেলিভারি ভ্যান ওখানে যেত না। কিন্তু এখন সব জায়গায় ডেলিভারি ভ্যান যায়, ফলে আপনি যে কোনো জায়গাতে গেলে দেখবেন যে এইসব জিনিস 60 টাকা 100 টাকা দিয়ে এইসব জিনিস বিক্রি হচ্ছে। তো টাকা নাই বলছেন আপনি, কিন্তু এইসব জিনিস বিক্রি হচ্ছে।
গ্রামের বাজারে 60 টাকা দিয়ে 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে পটেটো ক্র্যাকার্স বিক্রি হচ্ছে। আসলে এটা সিম্পল তো একটাই, যে বইয়ের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন চেইনটা নেই। হ্যাঁ, পৃথিবীর সব দেশে, মানে কি আমি একদম আমাদের প্রতিবেশী দেশ বা এশিয়াতে একটা দেশ যদি বাদ দিই, তাহলে পৃথিবীর কোনো দেশেই প্রকাশক তার বই বিক্রি করে না। প্রকাশক বই বিক্রি করে না। প্রকাশকের, আমি কানাডাতে প্রকাশকের এক প্রকাশকের সাথে মিটিংও করেছি, বুঝলেন? প্রকাশকের অফিস থাকে, তাদের কোনো সেল সেন্টারও থাকে না, বিক্রি করবে ডিস্ট্রিবিউটার। এবং এমনও কিছু ব্যাপার আছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রকাশক, আমার হয়তো খুব মনে হলো যে সাজুর টাঙ্গাইলে একটা দোকান আছে, আমি ওরে 10 টাকা বই দিই, এটা পারবো না। কারণ আমার যে ডিস্ট্রিবিউটার, আমার তাকে বুঝিয়ে দিতে হবে। ইন্টারন্যাশনাল যে বইমেলাগুলো হয়, এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা, রতনবার্গ বইমেলা, এখানে যদি কেউ অভিজ্ঞতা অর্জন করার জন্য যান, দেখবেন যে সিরিয়ালি হাঁটতেছে লেখক, এজেন্টরা, কপিরাইট বিক্রি করার এজেন্টরা, লেখকরা হাঁটতেছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তারা ওইখানে শুধুমাত্র তাদের এজেন্সির কাজ করছে। খুচরা বিক্রি করা বা হোলসেল বিক্রি করা প্রকাশকের কাজ না। বাংলাদেশের প্রকাশকরা, আমি বললাম যে আমরা তো মূলত বিক্রেতা, আমরা তো বিক্রি করি। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমার শুরুতে বলা দরকার ছিল, বাংলাদেশের প্রকাশনা কিন্তু এখন পর্যন্ত খুবই স্বল্প পুঁজির ব্যবসা, খুবই স্বল্প পুঁজির ব্যবসা। আমাকে এত স্বল্প পুঁজির ব্যবসা লাগেও না বেশি পুঁজি। কারণ ওই যে বললাম যে খালি কাগজও কিন্তু বাকি কিনতে পাওয়া যায়, একটু পরিচিত লাগে, হয়তো নতুন হলে পারবে না। তো সাজু হয়তো নতুন প্রকাশনা করছে, আমার কাছে আসলে করবে, একটু কাগজের ডিলারকে বলে দেন না, কাগজের দোকান আছে, আমি বলে দিলাম এই সাজুর 100 কাগজ দিয়ে দেবো, তাকে দিয়ে দেবো, কাগজ চলে যাবে। বই ছাপা হইলে, মাদাই জানা এগুলো ছাপা হইলে, সুতরাং খুব বেশি ইনভেস্ট লাগে না, যার জন্য কিন্তু আমাদের প্রকাশকের সংখ্যা অনেক বেড়ে যায়। তাহলে আমার একটা প্রশ্ন এখানে কৌতূহল আছে না, যদি একজন সত্যি বড় কোনো বিনিয়োগ নিয়ে আসেন, প্রথমে ধরা যায় একটা উদাহরণ, তার চাইতেও বড় আনন্দ পাবলিশার্স, তাহলে কি আপনার মনে হয় যে ছোট ছোট অনেক প্রকাশক এখান থেকে, মানে মার্কেট থেকে তাদেরকে বের করে দিতে পারবে? তারা ধরেন আনন্দ পাবলিশার্স যদি আপনি অ্যালাউ না করেন, আপনি যেটা বলছেন ছোট ছোট অনেক প্রকাশকাল বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় না। কারণ কোনো ব্যবসা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ব্যবসা নিঃশেষ হয়ে যাওয়ার সুযোগ নেই। কেন আমাদের এত জনসংখ্যার একটা দেশ, আমাদের এত রিসোর্স, তারপরে ওয়ালমার্ট আসলে কিন্তু ছোট ছোট দোকান কম চলবে, কোনো না কোনো কম বেশি চলা এটা আপেক্ষিক ব্যাপার, এটা হতে পারে হয়তো 10টা। তবে আমি এখানে একটা জিনিসই করি যে আমি বিদেশি কোনো পুঁজি সাহিত্য প্রকাশনার ক্ষেত্রে বাংলাদেশে ওয়েলকাম করবো না, এবং আমি আমার পজিশন থেকে এটা বিরোধিতা করব। সিনেমায় যেমন চলচ্চিত্র করে, আমি আমার পজিশন থেকে এটা বিরোধিতা করবো। এর আগে আমি এখন বলবো না, তাহলে আমার সূত্র আরও বাড়বে। এর আরও 20-25 বছর আগে এই চেষ্টা হয়েছিল প্রতিবেশী দেশ থেকে এখানে এসেই করা। আপনি সেটা তখন বাধা দিতে পেরেছেন, কিন্তু আসলে একটা গ্লোবালাইজেশনের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারেন। গ্লোবালাইজেশনের যুগেও সেই দেশের সরকার সেই দেশের কোনো শিল্পকে প্রোটেক্ট করার জন্য স্পেশাল অ্যাক্ট করতে পারে, যেটা বাংলাদেশে দীর্ঘদিন ছিল। সেটা হচ্ছে বিদেশি চলচ্চিত্র, বাংলা হিন্দি চলচ্চিত্র বাংলাদেশে আমদানি করার জন্য। এটা তো আমদানির কথা বলছেন, আমি কিন্তু বলছি বাংলাদেশে যদি তারা প্রোডাকশন করতে থাকে তার আসে, তাহলে তো বাধা নেই। না, সেটা যৌথভাবে করতে হবে, করতে হবে বাংলাদেশের সঙ্গে হ্যাঁ, ভাই যেটা বলেন, হিন্দি সিনেমা যেটা এখন কিন্তু 2 বছর ধরে একটা চুক্তি দিচ্ছে, বাংলাদেশের সিনেমা যাবে কিন্তু ব্যবসায়িক বলে বলছি, আমি আমার আদর্শগত দিক থেকে বলছি। প্রোডাকশন যদি এখানে করে, আমার বাংলা সাহিত্যের এই দৈন্য দশা এখনো হয়নি, এবং ভবিষ্যতেও হোক এটা আমি চাই না, যে বিদেশি সাহিত্য উৎপাদকরা এখানে এসে সাহিত্য উৎপাদন করুন। সেটা আমি আপনাদেরকে নিয়ে, এই ইফতেখার ভাইকে নিয়ে, এই মোহিত কামালকে নিয়েই আমি এটা বিরোধিতা করবো, এবং আমি জানি আমি বিরোধিতা করলে সফল হবো। আমাদের দেশে হোক, আমাদের এই যে এখন প্রথমা অনেক পুঁজি নিয়ে, প্রথমা শুরু যে পুঁজি নিয়ে পড়েছে, আমাদের 400টা সৃজনশীল প্রকাশকের ইন্টারভিউ নিলে দেখা যাবে যে 4 জনের যোগ ফলে এই পুঁজি নাই ছিল। তারপরে যারা গাইড বই করতো,
গাইড বই তোলা যারা শত কোটি টাকার মালিক হয়েছে। আমি যখন ব্যবসায় আসি তখন আমাদের এটাই ছিল গাইড বই, বোর্ড বই। আমি সেই শুরুতেও বোর্ড বই অ্যালটমেন্ট নেই নেই, কেমন একটু বোকা ছিলাম, একটু যেহেতু পড়াশোনা করছিলাম। হ্যাঁ, আমার বউ কত কষ্ট করেছে, এখনো বলেছে ছেঁড়া ব্লাউজ পরেছে, পড়ো, আমার টাকা নাই, এইভাবেই হবে, ট্রেন থাকলে হয়, বুঝলেন? তো কিন্তু আমি বোর্ড বই পাবলিশ করিনি তখন, আমি তখন গাইড বই করে নেই। আমাদের অনেক পরে এসে যারা গাইড বই করেছে তারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। ওইখান থেকে তারা বছরে 1-2 কোটি টাকা সৃজনশীলের হালে। ইফতেখারুল ইসলামের বাসায় 10,000 টাকা পাঠিয়ে দেয়, মোহিত কামালের বাসায় 1 লাখ টাকা পাঠিয়ে দেয়, সরি 10,000 ভুল বলছে, 1 লাখ টাকা পাঠিয়ে দেয়, তার বাসায় 5 লাখ টাকা পাঠিয়ে দেয়। যেখানে যেই লেখকের 300 কোটি বই বিক্রি হবে না আমরা জানি, আমাদের তো বাস্তব অভিজ্ঞতা, বলে আপনার 1000 কোটির বই বিক্রি দিচ্ছে, সেকেন্ড এডিশনে যাচ্ছে, এবং তার ব্র্যান্ডিং এর জন্য করে, তার ব্র্যান্ডিং এর দরকার আছে, কারণ সে তো অন্য ব্র্যান্ডিং হয়ে দিচ্ছে। সুতরাং সেই ব্র্যান্ডিং এর এইটাকে তার গায়ের থেকে সাবান মেখে ওটাকে খসায় নতুন ব্র্যান্ডিং, এরকম কিছু আছে, বুঝলেন, যারা করতেছে। কিন্তু ইনফ্যাক্ট যারা সৃজনশীল ব্যবসায় আসছে, একটা বৃহৎ অংশ আসছে সৃজনশীল সাহিত্যকে ভালোবেসে এসেছে। কেউ কেউ এসেছে যে আমি আমার দুলাভাইয়ের এইখানে থেকে ব্যবসা এটাই দেখেছি, অন্য ব্যবসা আমি জানি না, আমাকে কিছু পুরো খাইতে হবে, আমি এটাই করবো, বাট তার ভালোবাসাটা আছে, বুঝলেন। আমাদের পুঁজি খুব কম, কম পুঁজি দিয়ে ওই ভাই বড় কিছু করা যায় না, একটা চেন তৈরি করা চলে না। জি আমি একটু সুযোগ দিচ্ছি, আমি এই ধরনের পাঠচক্র, আলোচনা চক্র আসার আমি সময় পাই না, কিন্তু আমার খুব ভালো লাগে। অনেকে আমার বাসায় দেয়, সেখানে আঁকা হয়, তো আমার খুব ভালো লাগছে। বৌদ্ধিকরম এটা আয়োজন করেছে। আমি আমার ফরিদ ভাই আমন্ত্রণ জানিয়েছেন, আমি ফরিদ ভাই যখন আমন্ত্রণ জানাই, যদি আমি ফ্রি থাকি অবশ্যই আমি হাজির, কারণ ফরিদ ভাই এমন একজন লোক যে আমার প্রথম বইটি প্রকাশ করেছে, এখন আমার 60টা বই প্রকাশিত হয়েছে। প্রথম 4টা বই ওনার কাছে, হ্যাঁ, সুতরাং না হলে তো উঠে আসার কোনো পথ ছিল না। তখন আমি তরুণ চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে ছিলাম, সেখানে অখ্যাত একজনের বই প্রকাশ করেছে। আমি অনেক কি করবো, আমি আসলে ওনার পারিবারিক বন্ধুর মতো যখনই ডাকে চলে আসি, আজকে চলে আসছি, সময় ছিল কিন্তু এখন আরেকটা খেতে যেতে হবে, ওখান থেকে ফোন করে আসতেছে, চলে যাবো। তো আমার খুব ভালো লাগছে, আমি ফরিদ ভাইয়ের সংগ্রামটা দেখেছি একেবারে শুরু থেকে উঠে আসা, এবং সে যে লেগে আছে, এটা বিশাল, লেগে থাকে, এবং নানা কষ্ট, নানা ঝড় তুফান তার উপর দিয়ে গেছে, আমি দেখেছি, সবকিছু মোকাবিলা করে তিনি এগিয়ে এসেছে, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আরেকটা হচ্ছে, আমি 91-92 সাল থেকে প্রতি মেলায় গেছি, এবং বই বসে বসে আমি দেখেছি, পাঠকের প্রতিক্রিয়া দেখেছি, পরিবার নিয়ে যখন আমি তাদের প্রতিক্রিয়া দেখেছি, লেখক যারা পাঠক তাদের প্রতিক্রিয়া দেখেছি, এবং যারা লেখক তাদের প্রতিক্রিয়া দেখেছি, যারা প্রকাশক তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমি বসে থেকে খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করেছি। আমি দেখেছি যে বইয়ের প্রতি আমাদের টান আছে, এবং ওই যে ফরিদ ভাই বললো না, অনেক অনেক ধরেন 40টা 50টা 60টা বই বাইর হয়, কিন্তু প্রত্যেকটা প্রকাশনাতে ঘুরে ঘুরে আমি দেখেছি 5-6টা বই চলে, আর সবগুলো কিন্তু ডাল হয়ে থাকে। তাহলে ওদের যে ইনভেস্টমেন্ট ওদের কেমনি চলে, আমি খুলে দিশাহারা হয়ে না, এটা না, আমি সেটা বলছি না, আসলেই তো অন্যদেরকে অনেক সময় তারা রয়্যালটি দিতে পারে না, কিন্তু আমি প্রথম বইতে 8,000 টাকা রয়্যালটি পেয়েছিলাম, তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে, আমাকে দিয়ে গেছে, চট্টগ্রাম গেছে, আমাকে 8,000 টাকা দিয়েছে, আমি এটাকে বোধহয় অনেকদিন শোরুমে রাখছিলাম, খরচ করি না, আমার জীবনের প্রথম অর্জন লেখালেখির ব্যাপারে। তো আমি ওনার প্রতি খুব কৃতজ্ঞ, সময় প্রকাশের প্রতি কৃতজ্ঞ, এবং বলিদনটা আমার খুব ভালো লাগলো যে তারা এই ধরনের আয়োজন করে। আমাকে দাওয়াত দিলে আমি হয়তো শুক্রবার যদি পাওয়া যায় তাহলে হয়তো আসতে পারবো। তো সবাইকে অনেক শুভেচ্ছা। আমি 30 সেকেন্ড আপনি একটু শুনে যান। মোহিত কামালের প্রথম সন্তানের নাম হচ্ছে রিশাদ। উনি তখন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের, তারা বৌজামাই দুজনেই ওখানকার ডাক্তার। তো রিশাদ তখন ছোট, হাই রে দুষ্ট। আমি তসলিমা নাসরিন, মিলন ভাই, আমরা গিয়েছি জায়গায় বেড়াতে। তো তসলিমা নাসরিনকে রিশাদ সাইজ করে দিল, সারাক্ষণ ওর কোলে উঠে থাকবে। সেই রিশাদ কিছু আগে পুরস্কার পেয়েছে। সাহিত্য পুরস্কার যেটা পাইলো তরুণ ক্যাটাগরিতে আমার ছেলে। তসলিমার ঘাড়ে চড়ে বেরিয়েছে, মিলনের ঘাড়ে চড়ে বেরিয়েছে, হুমায়ুন আহমেদের ঘাড়ে চড়ে
ওই সে চন্দ্রনাথের পাহাড়ে উঠেছে, মনে আছে মধ্যরাতে। সাহিত্য পুরস্কার পাওয়া যাবে। তো আমি যখন টেকটাপে ছিলাম, ওখানে আমাদের একটা প্রবাল পত্রিকা ছিল, ওটা আমরা ওটার আমি পরিচালক ছিলাম। তখন ফরিদ ভাই, বিদ্যা প্রকাশ, অনন্যা, এরা 10 জনের একটা টিম, আমরা টেকটাপে একটা বই মেলা করলাম। তখন থেকে ওনাদের সাথে আমাদের সম্পর্ক, এবং বই মেলা করতে গিয়ে সম্পর্ক। এই যে ওরা কত দূর টেকটাপে গিয়ে বই মেলা করেছে, চিন্তা করো, মানে ওদের অবদান সৃজনশীল সাহিত্য বিকাশের জন্য, যেখানে 5% মানুষ শিক্ষিত ছিল। সুতরাং এদের ভূমিকাকে আমরা অস্বীকার করবো না, অনেক সফলতা অনেক ব্যর্থতা থাকবে, তারপরেও তাদের গুণটা আমরা দেখবো, এবং সেটা নিয়ে আমরা গৌরব বোধ করবো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা ওই নাসিব আছেন আমাদের করে, নাসিব আমাদের বন্ধুদের সংগঠন এবং তিনি আসলে এই সংগঠনের সদস্য। তো উনি একটা প্রশ্ন করবেন দুজনে। অবশ্যই আমি সব প্রশ্নই শুনবো। আমাকে প্রথমে একটু মজা করে মহাদয় সে বলছিল যে আপনাকে কি ধরা হবে, ভালো হবে, চেপে ধরো। আমি বললাম যে আমি প্রস্তুত আছি। জি ভাই, বলেন please। আচ্ছা, মানে বেশিরভাগ বছরই মানে দিয়ে দিয়েছিলাম। আর এই প্রকাশনা শিল্পটা নিয়ে আমিও কিঞ্চিত হতাশ এবং বিরক্ত। বাংলাদেশের প্রকাশনা শিল্প নিয়ে একটা কথা বললো যে পাঠকের রুচি চেঞ্জ হচ্ছে। আমি মনে হয় করি না যে বাংলাদেশের পাঠক নিম্নমানের কিংবা কাঁচা কোলাম দিয়ে, কারণ সুনীল শীর্ষেন্দু সমাবেশের বই তারা পায় এবং পড়ে, কিনে পড়ে। হ্যাঁ, সমস্যা হলো যে আমরা হাসান আজিজুল হকের বই কিনতে হলে উত্তরা থেকে পাবো না, মগবাজারে পাবো না, কিংবা মিরপুরে পাবো। এই আজিজ সুপার মার্কেট আসতে হবে। বাংলাদেশের বড় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, এই অবস্থা। কিন্তু আনন্দবাজারের বই দেশের কোনায় কোনায় পেয়ে যাবে। যেটা দেখা যাচ্ছে যে একটা হলো যে বিপণন প্রক্রিয়াটা অবশ্যই সমস্যা হচ্ছে। এটা ফার্স্টে আমাদের স্বীকার করে নিতেই হবে। হ্যাঁ, কারণ আনন্দবাজার যদি আমাদের দেশের কোনায় কোনায় পৌঁছে যেতে পারে, আমাদের প্রকাশনা শিল্প ঢাকার কোনাতেই পৌঁছাতে পারে না, এটা ঠিক দুঃখজনক, খুবই আছে। খুবই দুঃখজনক, এবং এটা নিয়ে অবশ্যই ভাবতে হবে। এখন অনেক দোষারোপ করা যায় ডিস্ট্রিবিউটর নাই, কিন্তু প্রকাশনা শিল্পটা যাতে উঠাতেই হবে। এবং আমি মনে করি প্রকাশকদেরই প্রথম এগিয়ে আসবে। তবে এই জায়গার যে ভুলগুলো আছে এর মধ্যে আরও অনেক ব্যাপার আছে। আপনি পেশাদারিত্বের কথা বলছেন, অবশ্যই পেশাদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লেখকদের রয়্যালটি, হ্যাঁ, আবার নঙ্গি লেখক বলতেও একটা টার্ম আছে। যাই হোক, এই বিষয়গুলো আছে। হ্যাঁ, আরেকটা সমস্যা যে আমাদের দেশে অনেক কলেজে বোধহয় লাইব্রেরি, এই কলেজ লাইব্রেরি নেই, স্কুলের একটাও নেই। স্কুলে এটা স্কুল আছে। এগুলায় বই পৌঁছায় কিনা, এবং আমি সারা বাংলাদেশের কথা বাদ দিলাম, অন্তত ঢাকায় প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশের, এবং বিদেশি প্রকাশনা সম্পর্কে বলতে চাই, আমি বিদেশি প্রকাশনার বই পড়তে চাই, এটা ভারতীয় হোক কিংবা অন্য দেশে হোক, আমি পড়তে চাই। সেই সঙ্গে বাংলাদেশের প্রকাশনার বই পড়তে চাই। আমার অভিজ্ঞতা বাতি ধরে গেলে ইন্ডিয়ান প্রকাশনের এত পরিমাণ বৈচিত্র্যপূর্ণ বই দেখি, যেটা বাংলাদেশি প্রকাশনার দেখি। হ্যাঁ, এটা একটা দুর্বলতা। ধন্যবাদ। আচ্ছা, আমি খুব একটা প্রশ্ন নিতে শুধু তো আপনাকে ওই গতিতে যে এই যে আমাদের ভিতরে আপনার কাছে আসে না, এমন একজন লেখক আছেন যিনি একটা বই প্রকাশ করতে যাচ্ছেন, তার নাম সাজ্জাদ। তিনি নিজে লড়াই করছেন একটা বই দিয়ে, নিজেই কন্টেন্ট সিলেক্ট করেছেন, লেখক তাই করে, নিজেই করে এবং নিজেই প্রকাশনার উদ্যোগ নিয়েছেন। এবং ওনার ভিতরে যে হতাশা এবং এই হতাশার বিপরীতে যে যুদ্ধটা দেখছেন, সেটা একটা অসাধারণ ব্যাপার। কিন্তু একটা লেখকের পক্ষে নিজের বই বাজারজাত করা কি যে কঠিন কাজ, সেটা উনি হয়তো হারে হারে টের পাবেন। সাজ্জাদ আছেন, সাজ্জাদের মনে যদি কোনো প্রশ্ন উত্তর হয়, সাজ্জাদ আপনি খুব প্রশ্ন করবেন। ওদিকে রাশিদ আছেন, আমাদের তরুণ গল্পকার, খুব ভালো গল্প লিখছেন, ভালো কবিতা লিখছেন, তিনি একটা প্রফেশনাল ব্যবসা, সে প্রফেশনাল কাজও করেন। তার দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্ন আশা করছি। রাশিদ, আমি কি বিপণন নিয়ে আগে বলে নিব? আসলে এটা একেবারে আলাদা সাবজেক্ট, ওটার সাথে ওনার বিপণনটা নিয়ে একটু বলে না। হ্যাঁ, তুমি আবার আমরা শুনেন, পাঠকের রুচি বিষয়টা মধ্যে আমি বলি নাই। পাঠকের রুচি সম্পর্কে আমি বলেছি। রুচি তো বিভিন্ন ধরনের হতেই পারে। রুচি শব্দটা আমরা উচ্চারণ করতে পারি, খারাপ রুচি তো আমরা বলি না কাউকে। আমরা রেস্টুরেন্টে খেতে গেলে কেউ কন্টিনেন্টাল ফুডের অর্ডার দেয়, কেউ দেয় চাইনিজ ফুডের অর্ডার, কেউ হচ্ছে একেবারে
ভাত মাছ ছাড়া খায় না, হ্যাঁ, এটা এটা তো রুচির বিভিন্ন ধরনের হতেই পারে। পাঠের রুচিও কিন্তু বিভিন্ন ধরনের আছে। পাঠের রুচি, কেউ ফিকশন পড়তে ভালোবাসে না, বুঝলেন, সে নন ফিকশন পড়তে ভালোবাসে। অনেক অনেক পাঠক আছে, সিরিয়াস পাঠক, আপনি জিজ্ঞেস করবেন যে সে প্রবন্ধ পড়তে, ভ্রমণ কাহিনী পড়তে ভালোবাসে, ফিকশন ভালোবাসে না। লেখকদের মধ্যে কিন্তু তাই, যেসব লেখকরা ফিকশন লেখে তাদের কিন্তু নন ফিকশনগুলোর মধ্যে ফিকশন ঢুকে যায়। এবং হুমায়ুন আহমেদের একটি লেখা আপনি খুঁজে পাবেন না যেটা নন ফিকশন লেখা। তার স্মৃতি কথা সে যেগুলো লিখতেছে, তার যেগুলো অন্য অন্য জিনিসগুলো হয়তো আপনারা ধরতে পারতেছেন, আমার কাছে নিয়ে আসেন, আমি বলে দেব। হ্যাঁ, হুমায়ুন আহমেদের একটি বই আছে যেটা হুমায়ুন আহমেদের মৃত্যুরও 2 বছর পরে বেরিয়েছে, সেই পাণ্ডুলিপিটা জাফর ইকবাল আমাকে দিয়েছিল। সেটা হচ্ছে 71 এবং আমার বাবা। 71 সালে হুমায়ুন আহমেদ একটা ডায়েরি লিখেছিল। ডায়েরিটা উনি লিখতে লিখতে তারপরে ওনার ফ্যামিলির মধ্যে যখন শুরু হলো যে তার পিতা কীভাবে মারা গেল, খুব সেন্সিটিভ, এটা কেউ এটা নিয়ে এত আবেগপ্রবণ যেগুলো কেউ আলোচনা করে না। তো পিতা মারা যাওয়ার সময় তাকে যখন মারে ওই স্পটে জাফর ইকবাল ছিল। হ্যাঁ, তার জন্য হুমায়ুন আহমেদ একদিন জাফর ইকবালের কাছে ডায়েরিটা দিয়ে দেবেন, আমি আমার ভালো লাগে না, তুই লেখ, ডায়েরিটা দিয়ে দিল। বাকিটা জাফর ইকবাল, তার পিতার পুরো এইটা। এবং সেই ডায়েরিটা তার মায়ের কাছে ছিল। তার মা মারা যাওয়ার পরে হয় না, মা মারা গেলে মায়ের জিনিসপত্রগুলো ছেলে মেয়েরা করে, শাড়িটা মেয়েকে দেয়, তখন এই ডায়েরিটা খুঁজে পাবে। ডায়েরিটা বলতে তারা ভুলে গেছে। সাথে সাথে জাফর ইকবাল আমাকে ফোন করল, ফরিদের ডায়েরি পেয়েছি, দাদা ভাইয়ের ডায়েরি, হ্যাঁ আমারও আছে, এইটা বই, যা বইটা আমি করলাম। তো ডায়েরিটা আমি পুরোটা পড়েছি। তখন ওই যে 71 সালে উত্তাল মার্চের সময় ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাচ্ছে, সেই সময় ইউনিভার্সিটিতে তারা 3 ভাই বোন লেখাপড়া করে, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আর হুমায়ুন আহমেদ আর জাফর ইকবালের মাঝে হচ্ছে তার এক বোন শেফু আপা বলে, শেফালি, হ্যাঁ, শেফু আপা, 3 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এই 3 জন শেফু আপার বান্ধব চন্দ্র নিয়ে তারা, তো ওই টাইমের কিছু ব্যাপার আমি ইকবাল ভাইকে জিজ্ঞেস করেছি। ইকবাল ভাই আমাকে বললেন যে ফিকশন লেখকদের লেখার মধ্যে আপনি কখনো ইতিহাস করতেন না। তো এটা হচ্ছে অনেকটা রুচির ব্যাপার। আমার রুচি ফিকশন, আমি ফিকশনই পড়ি। রুচি খারাপ ভালো বলি নাই। আমাকে আবুল মাল আব্দুল মুহিত, আমাদের অর্থমন্ত্রী তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, একদম মানে আর কি নাতির মতো, খুবই রোমান্টিক সম্পর্ক ছিল। তো তার বাসায় গিয়ে, সে তখন অর্থমন্ত্রী, তার ড্রয়িং রুমে গিয়ে তার পাণ্ডুলিপি নিয়ে অনেকক্ষণ আলোচনা হতো, কথা বলতাম। তো এই বই পড়া নিয়ে সে খুব পাঠক ছিল, গোগ্রাসে, মানে কি ছাগল যেরকম সব কিছু খায়, কিছু পাঠক আছে এরকম সব কিছু খায়। বলছি, স্যার তুমি বলো কি, পর্নোগ্রাফিও পড়তে হবে? আমি পর্নোগ্রাফি পড়েছি ক্লাস 9-এ, তার পড়বো না কেন? এটা হচ্ছে ব্যাপার। সুতরাং এখানে রুচি নিয়ে আমরা কথা, বিপণন, আমাদের দেশে বিপণন বড় ঘাটতি আছে। আমি শুরুতেই বলছি, বিপণন সিস্টেমটাই না। আমরা যেটা করেছিলাম সেটা একটা সিস্টেম করেছিলাম, ওটা যে এখনো নাই তা না, কিন্তু সংকুচিত হয়ে আছে। তার পেছনের যুক্তিটা বলে, প্রতিটা জিনিসের কিন্তু 2টা করে পিঠ থাকে, এপিঠ ও পিঠ 2টা থাকে। বিপণনের ব্যাপার হচ্ছে ঢাকা শহর, মফস্বল, এখন স্পেস এত হাই ডিমান্ডেবল হয়ে গেছে যে ঢাকা শহরে, তো আপনারা কি এটা জানেন, নিউ মার্কেটে বলাকা সিনেমা হল যেটা আছে, বলাকা সিনেমা হলের সামনে যে খালি জায়গা ছিল, সেখানে একটা মাল্টি স্টোরের বিল্ডিং হচ্ছে, এটা দেখেছেন আপনারা? ওটা হচ্ছে পুরোটা শপিং মল। ওই শপিং মলে গ্রাউন্ড না, বেসমেন্টে পার স্কোয়ার ফিট 1 লক্ষ টাকা। এটা কি আমরা কেউ চিন্তা করতে পারি? একটা 1 স্কোয়ার ফিট, এটা আমি আরো 6 মাস আগে শুনেছিলাম যে বেসমেন্টে, গ্রাউন্ড ফ্লোরে তো আরো বেশি হবে, বেসমেন্টে পার স্কোয়ার ফিট হচ্ছে 1 লক্ষ টাকা। অর্থাৎ 10 ফিট বাই 10 ফিটের একটা দোকান আপনাকে নিতে গেলে 1 কোটি টাকা। আমি নিজে প্লাজা এয়ার, ধানমন্ডি 30 নম্বর, এখানে আমার বাসা, প্লাজা এয়ার যখন হয়, হ্যাঁ,
তখন প্লাজা এয়ারে 2003-04 সালে আমি গেলাম 4 তলাতে। আমি বই দোকানটা আমার পরে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করেছিলাম, করোনার সময় বন্ধ করে দিয়েছি। 16,000 টাকা স্কোয়ার ফিট তখন। তারপরে আমাদের ওই সাগর ভাই চ্যানেলে, সাগর ভাই ওই একজন ডিরেক্টর, সাগর ভাই যখন শুনলো বলে যে তুমি এখানে করবা, তুমি যার পরে একটা নেগোসিয়েশন একটু কমে আসছে। এইগুলো হচ্ছে স্পেসের ভ্যালু। সুতরাং যারা দোকান করে বুঝলেন, তাদের কথা হচ্ছে যে আমি একটা দোকানে আমার এখানে আমি, তার কথা আমার কথা, আমি তো ভাই একটা বইকে 10 দিন ফেলে রাখতে পারবো, 10 দিনে একটা বই বিক্রি হবে না, সেটা আমার স্পেসের দাম আছে। তারপরে আবার আমাদের কারো কারো একটু প্রীতি থাকে, আমাদের কিন্তু বিদেশ প্রীতিটা খুব বেশি, অন্যে যা করে তা ভালো। সুতরাং আমাদের এখানে বইয়ের দোকানদার যারা আছে তাদের ভারত প্রীতিটা আছে। আমি কিন্তু আপনাদের বলেছি ওই সময়কার আপনাদের যদি কোনো বড় ভাই থাকে তাহলে জিজ্ঞেস করে দেখতে পারেন 9 দশকে বাংলা বাজারের চিত্র কী ছিল। একই রুমে হোটেলে কলকাতায় বলছি আপনার 5-7 জন প্রকাশক সবাই দেখি সকালে উঠে চলে যায় ইন্ডিয়ান লেখক বিদেশে লেখায় নিয়ে আসবে। তার প্রতিশ্রুতি কী হলো, তারা এসে যখন ফলশ্রুতি না প্রতিশ্রুতি, তারা এসে যখন ঢাকায় বই বের করলো, দেখা গেল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই 2 জন প্রকাশক বের করেছে, 2 জনে বন্ধু, 2 জনের মধ্যে একটা কী ব্যাপার, সেগুলো আমার তো লিখে দিচ্ছে, আরেকজনগুলো আমাকে তো লিখে দিচ্ছে। 2 জনের কাগজ আমাদের কাছে নিয়ে আসলো, ওদের সুনীলের কাছে আমি গিয়েছি, দাদা 5,000 টাকা দিলাম, এই বইটা লিখে দিচ্ছে সময় প্রকাশনকে। হয়তো 1 দিন বা 2 দিন পরে মোবাইলে গেছে, সে 5,000 টাকা দিচ্ছে, তাকে ওই বই লিখে দিচ্ছে, সুনীলেরও মনে নেই, কিন্তু ইচ্ছা করে এসে দিয়েছে। এরকমও হয় আমাদের বিদেশ থেকে, এরকম শুরুটা কিভাবে হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে আপনারা যাওয়া শুরু করবেন? এটা আমরা আমাদের পিতৃপুরুষ থেকে পেয়েছি। আমাদের এখানে প্রকাশনা ছিল না, প্রকাশনা ছিল কলকাতায়, তারা প্রকাশ করত। তারপরে আমাদের কুমিল্লার কয়েকজন প্রকাশক, নাম বলবো না, তারা বসিরহাটে তাদের প্রকাশনা অফিস ছিল, প্রকাশনা, সেখানে তারা প্রকাশনা করতো। 47-এর দেশ বিভাগের পরে তারা ঢাকায় চলে এলো, কারণ তখন স্বাধীন দেশ। হ্যাঁ, তো ওই টাইমে যে ভারতীয় লেখকদের বইগুলো বেরোতো, হ্যাঁ, সেটারই ধারাবাহিক, হ্যাঁ ওই ধারাবাহিকতা টেনেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে প্রকাশক এবং লেখক এখানে বাংলাদেশে কোনো কি লিখিত কোনো এগ্রিমেন্ট হয় এই ধরনের, নাকি আমি ছাড়া বই করি না সবগুলো আপনি প্রথম থেকেই তাই করেছেন চুক্তিপত্র? একেবারে প্রথম থেকে করেছি কিনা জানি না, অনেক কিছু তো জানতাম না, আমি স্বীকার করেছি। পরিণতরা সে করছে, একজন এক একভাবে আসে, আমি একভাবে এসেছিলাম। তবে প্রায় প্রথম দিকে আপনাদের কিন্তু মনে আছে 96 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় বাংলাদেশে। প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। বিচারপতি হাবিবুর রহমানের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি যখন অবসর নিলেন, অবসর মানে কি, যখন সরকার ফর্ম করলো নির্বাচনের পরে উনি অবসরে, তখন উনি মিন্টু রোডে উনি থাকতেন সরকারি কোয়ার্টারে, কারণ সরকারি এরা অবসরের পরে 1 বছর থাকার কোয়ার্টার পায়। উনি তো ছিলেন প্রেসিডেন্ট হাউসে, যখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন প্রেসিডেন্ট হাউসে ছিলেন, প্রেসিডেন্ট হাউস থেকে উনি এসে মিন্টু রোডে ওনাকে ওই যে মন্ত্রীদের কোয়ার্টার আছে ওইখানে এসে, তো তার বাসায় আমার খুব যাতায়াত ছিল। তিনি আমার এখানেও আসতেন, আমার ভবিষ্যতে তার ভালো সম্পর্ক ছিল। আমি বলতাম যে যাই হোক, খুব রসিকতা করতাম তাকে নিয়ে। উনি আমাকে একটা ড্রাফট করে দিয়েছিলেন চুক্তিপত্র, বুঝলেন? তো আমি এর জন্য খুব কনফিডেন্ট ছিলাম আমার ড্রাফটটার প্রতি, যদিও ওইটা পরে অনেক চেঞ্জ হয়েছে এখন, কারণ উনিও তো আর সাহিত্য করছেন, আইনের লোক ছিলেন। হ্যাঁ, উনি আইন ছিলেন, এই জন্য উনি ড্রাফট করে দিয়েছিলেন। ওই সময় থেকে আমি 96-97 থেকে আমি করি। আমার এখন ঢাকায় যিনারা আছেন প্রথম সারির সবাই এরকম চুক্তিপত্র করে, সবাই করেন না, সবাই করে। সব লেখক করেন না, সব প্রকাশন করেন না। তবে সরকার একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছে যে সরকারি কোনো পারচেজে যদি কোনো বই ইনক্লুডেড হয়, এমনকি জাতীয় গ্রন্থকেন্দ্র যখন বই কিনে কোনো একটা বই 35 কোটি মাত্র কিনে, ওইটারও চুক্তিপত্র দেখাতে হবে।
আর এই চুক্তিপত্র যে লেখককে যে রয়্যালিটি যেটা দেয়, হ্যাঁ, সেটা কীরকম দিয়ে থাকে? মানে প্রতিটি ধরেন চুক্তিপত্রে থাকে 500 কোটি ছাপা, তারপরে দেখা গেল 500 কোটি বিক্রি হলো, তখন আবার প্রকাশনা হয় ওইটা, হ্যাঁ, তো সেটা আবার নতুন নতুন করে চুক্তিপত্র নাকি রয়্যালিটি কীভাবে দেওয়া হয়? চুক্তিপত্রের ধারাতে সব লেখা থাকে, 3টা ধারা খুব প্রয়োজনীয়। একটা হচ্ছে কত কোটি বই ছাপবো, কত কোটি রয়্যালটি দিব। যা বই ছাপবো সব রয়্যালটি আমি দেবো না, কারণ আমার 1000 বই পেতে গেলে আমার 1200 বই ছাপতে হবে, সেখানে আমি 1200 বই ছাপবো। 200 বই আমার ওয়েস্টেজ, লেখক সৌজন্য ইত্যাদি ইত্যাদি, আমি 1000 কোটি রয়্যালটি দেবো, কিংবা 1100 বই ছাপবো, 1000 কোটি রয়্যালটি। সুতরাং এই ধারাটা মাস্ট। দ্বিতীয় হচ্ছে কত পার্সেন্ট রয়্যালটি দেবো, এই ধারাটা মাস্ট। তৃতীয় হচ্ছে মোড অফ পেমেন্ট, কীভাবে আমি পরিশোধ করবো, কখন পরিশোধ করবো, কত বই বিক্রি হতে বসে? হ্যাঁ, কয়টা বই বিক্রি হলে পরিশোধ করবো এটা। আর চতুর্থ হচ্ছে যে এই ধারাবাহিকতাটা যেটা আপনি বললেন, হ্যাঁ, আর কতটা বই বিক্রি হলো লেখকের কি সেটা জানার কোনো স্কোপ থাকে? মানে বলে 500 বিক্রি হলো 5000, মানে এটার কোনো স্কোপ আছে কিনা? এখানে হচ্ছে এখানে আমার প্রশ্ন আছে যে সেটা পৃথিবীর যে কোনো পণ্য, সেই উৎপাদক এবং বিক্রেতা ছাড়া অন্য কেউ কি এটা বের করার কোনো পদ্ধতি আছে? রুটি চানাচুর কত প্যাকেট বিক্রি হলো, আমরা কি কেউ বের করতে পারবো? শুধুমাত্র আপনি বলছেন যে লেখক জানতে পারবেন না। ওইটাই তো, লেখকটা তো সেভাবে বলতে, প্রকাশক তাকে যা বলতেছে। হ্যাঁ, সেটা বিশ্বাস করে নাকি? না, মজার কথা হচ্ছে আমি তো এটাই বুঝতেছি, কিন্তু এটাকে জাজ করার পদ্ধতিটা আমারও জানা নেই। হ্যাঁ, প্রকাশনার ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার, ট্রাস্টের ব্যাপার। আর আরেকটা জিনিস ভাই আপনি মনে রাখেন, আমি একজন অভিজ্ঞ প্রকাশক হিসেবে বলে যাই, যখন আপনার বই 1000 কোটি সেল হবে, বর্তমান প্রেক্ষাপটে 10 বছর আগে 1000 কোটিকে আমরা নমিনাল করতাম, 1000 কোটি যখন বই সেল হবে, তখন আপনি মনে করবেন যে প্রকাশক আপনাকে আর ভুল তথ্য দিবে না, আপনাকে ঠকাবে না, আপনার রয়্যালটি সে মারবে না, আমাকে খারাপ কথায় মারবে না, টাকা তো আপনাকে দিবে, পারলে আপনার কিছু বেশি দিবে। ব্যবসা সফল হচ্ছে না, ওই ঠিক নেই। কারণ ব্যবসা তো ব্যবসা, এখন তো ব্যবসা সফল লেখকের সংখ্যা কম। প্রকাশক আরেকটা কোশ্চেন আমার আছে, সময় সংক্ষিপ্ত যদিও, মানে আমার যদিও অত জানা নাই এই ব্যাপারে, ধরেন এখন শোনা যায় বাতাসে, এটা হচ্ছে ধরেন 21শে ফেব্রুয়ারিতে বই বিক্রি হচ্ছে, মানে 21শে বই মেলায় আগে যা হতো তার চেয়ে অনেক বেশি হচ্ছে আর কি, শোনা যায় সংখ্যায়, কিন্তু এটার মান নিয়ে, কোয়ালিটি নিয়ে প্রশ্ন অনেকেই করে যে এত বই হচ্ছে, কোয়ালিটি কোথায়, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন শোনা যাচ্ছে আর কি। সেই ব্যাপারেই আপনার মন্তব্য, মানে এটা আপনি কি বলেন? শুনেন, গত 4 বছর ধরে বিক্রির ব্যাপারটা শুনছেন না। হ্যাঁ, অনেক বই বিক্রি হয়, এটা 2019-20 সাল পর্যন্ত ছিল। 20 সালে আমাদের ফেব্রুয়ারি মহিনাটা যখন চলে, তখন সারা বিশ্বে করোনার প্রকোপ শুরু হয়ে গেছে, আমাদের এখানে চলে আসছে, আমরা তখন স্বীকার করছি না, হ্যাঁ, বাট প্রভাব ছিল। 21-22 বই মেলা তো যাতায়াত হয়ে গেল, 23-এ ওই ধস, এবং আমি শিওর যে এই দশক সৃজনশীল ব্যবসা ওই ধসের ধারাবাহিকতা যাবে না, রিকভারি হবে না, রিকভারি হতে হতে এই দশক শেষ হয়ে যাবে। সুতরাং ওই সুদিন আমাদের আর নেই, আমরা আর ওইরকম শুনব না। এখন আসেন মান, হ্যাঁ, ওইটাও আমি আমার বিশেষ শুনতে বলছি। এখানে 3 রকমভাবে বই প্রকাশ হয়। আমি জানি যে ইফতেখার ভাইয়ের বইটা বের করলেই আমার 10,000 কোটি সেল হয়ে যাবে। আর ইফতেখার ভাই কী লিখছে সেটাতে আমার কি যায় আসে, আমি বইটা বের করবো, 10,000 কোটি বই বিক্রি হলে তো 10 টাকা করে একটা বই লাভ হলে তো আমার 1 লক্ষ টাকা এখান থেকে আসবে। আমি তখন কিন্তু সেটা দেখছি। এখন আর 10,000 কোটি না, এখন ইফতেখার ভাইয়ের বই 1000 বিক্রি হবে, ইফতেখার ভাইয়ের বাসায় গিয়ে বসে থাকবে, ভাবে বিরক্ত হবে, আমাকে প্রতিদিন একটা চা খাওয়াইতে হবে, বাট আমি বসে থাকবো। তখন ভাবি ইফতেখার ভাইয়ের বলবার দূর করে দিলে পার্টি দিয়ে বিদায় করো, তো প্রতিদিন চা খাওয়াইতে ভালো লাগে। এইভাবে আমাদের এক ধরনের বই আসতেছে। আরেক ধরনের বই আসতেছে, হ্যাঁ, যে আপনি না সময় প্রকাশন থেকে আমার বইটা বের করতে হবে, আপনি ধরলেন আব্দুল্লাহ হোসেন স্যারকে, স্যার আমার বললো ফরিদ এই বইটা তুমি বের করে দিও,
আমি আর কোনো কথা বলবো না, দ্বিতীয় কোনো কথা নাই আমার। আমি বই আপনার বের করে দিলাম, আপনার বইয়ের পেছনে আমি আর অতিরিক্ত 10,000 টাকা খরচ করবো না সম্পাদনা হওয়ার কাছে। ওই বইটা সম্পাদনা আমি, কারণ আমি তো পড়তেছি একজনকে সম্মান দেখে। 15,000 আসে। আরেকটা ব্যাপার আছে, আপনার ইচ্ছা একটা বই বের হোক, হ্যাঁ, আপনি সামর্থ্য আছে, আপনি এখন ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়েন, একটা খুব সুন্দরী মেয়ের সাথে আপনার প্রেম চলছে, তোমাকে ভালোবাসি নামে একটা কবিতার বই আপনি বের করতে হবে, কয় টাকা আর দাম? 30,000 টাকা আমাকে দিলেন, বইটা ব্যাক করে দিল, আপনি ওই বইটা নিয়ে মেয়েটার সামনে নাসিব বলেছিল বইটি লেখো। হ্যাঁ, এই বইটি লেখো। ভাই, এইভাবে কীভাবে কোয়ালিটি মেনটেন করবে? তিনি ভাই চিনেন, অনেকেই চিনেন, কেন্দ্রে যারা আছেন তারা চিনেন। চৌধুরী মোফাদ আহমেদ শিক্ষা মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি হিসেবে রিটেন করছেন, ভালো গবেষক। উনি বিদ্যাসাগর গবেষক। বিদ্যাসাগর কথা নামে ওনার একটা সময় প্রকাশ করতে হ্যাঁ 21শে বইমেলায় বেরিয়েছে, ওটা শেষ হয়ে গেছে। ওনার প্রথম বই সম্পর্ক গবেষণামূলক বই বিদ্যাসাগর থেকে ওটা শেষ হয়ে গেছে। তো এর মধ্যে আমি বললাম যে আমি আমার তাকে ফোন করলাম, আমার তো আবার একটু দোষ আছে, আমি রয়্যালটি দেই, একটু জিজ্ঞেস করি। মোফাদ ভাই, এই তো বইটা রিপ্রিন্ট করি, অল্পতে আমার কিছু কারেকশন আছে। তাই নাকি? বলে হ্যাঁ কিছু ছিল, আপনাকে আমি তখন আর বই নাই, ছাপা হয়ে গেছে। আসলে 21শে বইমেলাটা একটা ভেজাইলা বইমেলা ছিল। আর আমি তখন সভাপতি না, সরকারের সাথে প্রতিদিন যুদ্ধ করতেছি, মন্ত্রীর সাথে, তারিখও তো ঠিক থাকে না। আমি আমার পিছনে 100 জন প্রফেসর ধরতেছে, প্রতিদিন যুদ্ধ করতেছে। আমার পাবলিকেশন কোথায় গেছে আমি জানি না, এই যে এরা জানে, এরা তখন বঞ্চিত হয়েছে সেটা। যাই হোক, তারপরে এই বইটা আমরা এডিট করা শুরু করলাম। তো একদিন আমাকে মোফাদ ভাই একটা টেক্সট দিল যে বাংলাদেশের এরকম একজন প্রধান প্রকাশক এতটা সময় নিয়ে আমার এই বইয়ের এই অসামঞ্জস্যগুলো বের করেছে, আমি প্রশংসার অংশ। আমি বললাম যে মোহাম্মদ ভাই, আমি যদি বছরে 5টা বই বের করতাম, প্রতিটা বইয়ের পিছনে আমি এই সময়টা দিতাম, দিয়ে বইগুলো আমি নির্ভর করতাম। কিন্তু আমি যে বছর বই একদম বের করবো না বলি, সে বছর 50টা বই আমি বের করতে হবে। রাশেদ বলবে, নিজেও একটা প্রফেশনাল চাকরি করছে। এই হচ্ছে আমাদের মা। হচ্ছে যে প্রকাশনটা আমি সাংবাদিকতা করতাম। আমার প্রথম বাক্যটা নিয়ে আমার একটু বলা হচ্ছে যে এই প্রফেশনাল জগৎটা আসলে ধ্বংস করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রফেশন। এটা আমি বলতেছি আচ্ছা, ওই আপনি বলে যে একসময় বাংলাদেশের জমজমাট ছিল, এমন খুব ব্যবসা হয়ে গেল। তো আমি শাহাবুজ্জামানকে আমি প্রশ্নটা আমি করতেছিলাম যে আচ্ছা, আপনি আপনার কাছের কর্মে ওই কাছের কর্ণের পড়া, আমি কাছের কর্ণের পড়বে যে সেটা হঠাৎ করে আকাশ থেকে পড়বে না, করে আর ওপর মাথা মধ্যে যা পড়বে না, কাছের কর্ণে লাশি পড়বে, এরকম তো হওয়ার কথা। কাছের কর্ণের কাছে নেওয়ার জন্য, কাছের কর্ণের পড়ার জন্য ওই পর্যন্ত ওই পথ পাড়ি দিতে হবে, একটা মানুষকে পাড়ি দিতে হবে। অর্থাৎ একটা মানুষকে পরিণত করতে হবে, একটা মানুষকে যোগ্য করতে হবে কাছের কর্ণের পড়ানোর জন্য। তা আমরা আমাদের প্রকাশকরা সেটা কি করতেছে? আমাদের প্রকাশকরা শিশু সাহিত্য নিয়ে কোনো কাজ করতেছে, একটা পাঠক তৈরি করতেছে। একটা পাঠক কি কাছে কর্ণেল দিয়ে পাঠক হয়? একটা খোয়াবনামা দিয়ে কি একটা পাঠক হয়? আমাদের প্রকাশকরা যেমন সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হয়েছিল, সিনেমা বাড়ি থেকে আনতে দেওয়া হবে না, এটা করবে ওইটা করবে। সিনেমা জাস্ট হইল জোর ওগুলা মূল টলি এগুলো দিয়ে জাস্ট নোংরা করে সিনেমার কতগুলো জায়গার অবস্থা এই পরিস্থিতি করে রাখছিল। আমাদের বাংলা সাহিত্য প্রকাশন শিল্পরা এই থুতো জায়গার অবস্থার দিকে যাচ্ছে, এইরকম অবস্থার দিকে যাচ্ছে। আমাদের মানে এই উদ্দেশ্যমূলক কিছু মানুষ যারা প্রকাশনের জগৎটারে মানে একদম কবজা করে ফেলতেছে। ঘটনা হচ্ছে যে এই কারণে এখানে পেঙ্গুইন আসতে চেয়েছিল, পেঙ্গুইনকে আসতে দেওয়া হয় না। আহমদ খোফা, হুমায়ুন আজাদরা রাস্তায় নামছিল, খুবই ভালো। জীবনে দুজনের মধ্যে কখনো এক হয়নি কোনো মধ্যে, কিন্তু এই মধ্যে দুজনে একসাথে রাস্তায় নামছিল। এই অভূতপূর্ব ঘটনা আমাদের আমরা দেখছি, আমরা
আমি একটা গল্প লিখছি আমাদের প্রকাশক লেখক ঘটনা হচ্ছে যে আমি সাংবাদিকতা করতাম, আমি ওই যে ইনিয়া রিপোর্ট করছিলাম, একটা আজিজ কীভাবে হচ্ছে একটা বইয়ের, আমি এক প্রশ্ন করতেছিলাম ওই যে একটা যেখানে হচ্ছে যে একটা মানে কাকেরও দেখা পাওয়া যাবে, ওইখানে কাপড়ের দোকান আছে, আপনার এইখানেই কাপড়ের দোকান কেন করতে হবে? আজিজ সুপার মার্কেট যেটা বই দিয়ে আমরা পরিচিত, ওইখানে আপনার কেন গেঞ্জি দিতে হবে? ওই জন্য লেখকটা দায়ী, আমি জানি লেখকদের কেউ নিত পরে একটা করে গেঞ্জি দিয়ে দিত, ওইটা নিজের কবিতা প্রকাশ না করে ওই কবিতা দুইটা লাইন কিছু করবে। কিন্তু মানে এই যে যেমন আমাদের যে রাষ্ট্র যেমন ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র তো আসলে জনগণ দিয়ে, ঠিক না? কিন্তু আসলে জনগণ কে চালায়? ওই রকমই লেখক দিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রি, কিন্তু লেখকরা চালায় হচ্ছে প্রকাশকরা কোনোদিন লেখকের কাছে শিশু সাহিত্য নিয়ে কোনোদিন দাবি নেই, দাবি করে না। শাহাদুজ্জামানের কাছ থেকে এখন পর্যন্ত কেউ শিশু সাহিত্য নিয়ে একটা লেখার কেউ দাবি করে না। আমি তার সাথে কথা বলছি, আপনি আমাদের শিশু সাহিত্য লিখবো, আমাকে একটু কোনো ভাবি নেই, আমাকে কেউ বলেনি। অদ্ভুত ব্যাপার যে এটা মানে একটা লেখক মানে ব্যাপার হলো যে লেখক দিয়ে হলো ইন্ডাস্ট্রি, আমরা সবাই ক্লিয়ার। এটা এমন আমি যে প্রশ্ন করবো এটা বোকার প্রশ্নের মতো শোনা যায়, কিন্তু সবাই বুঝবে পিছনে একটা বাস্তবতা আছে, কারণ নিচে তো শিক্ষার যে কোনো আছে, মানে হয়তো বিভিন্নভাবে শিক্ষা যে একটা প্রকাশকরা লেখকদেরকে চালাচ্ছে, প্রকাশক লেখকদের দিয়ে লেখাচ্ছে, এমন না যে লেখক লিখেছে। আপনি বললেন যে আমি সময় প্রকাশনী, আমি সময় প্রকাশনী এমন একটা, আমি ব্যক্তিগতভাবে আমার এত প্রিয় একটা প্রকাশনী যে আমি চোখ মুড়ে আমি ওখানে বই নিতে পারি যে এই যে আমি না নিয়ে এটা বইটা আমাকে করেছে। সবাই তো এটা করতেছে না, আমাদের বাইরের ইন্ডাস্ট্রিগুলো প্রকাশনা শিল্পগুলো ওদের সম্পাদনা প্যানেল থাকে, ওদের প্রুফের একটা প্যানেল থাকে, তো এগুলো তো আমাদের হ্যাঁ সব আমাদের সব ব্যাপার হচ্ছে যে প্রকাশকদের পাঠক তৈরি করতে হবে, সাহিত্য নিয়ে ভাবতে হবে। এই দুইটা জায়গায় আপনাকে হ্যাঁ শিশু সাহিত্যকে নিয়ে কাজ করতে হবে প্রচুর, এবং বড়দের যে সাহিত্য হচ্ছে তার চেয়ে মানে 1000 গুণ বেশি হবে। এটি আপনাকে বলি শিশু সাহিত্য নয় কেন আমরা আসলে খোঁজও আমরা একটু কম রাখি। প্রথম কথা হচ্ছে প্রকাশকরা প্রকাশনা ব্যবসাটাকে ধ্বংস করেছে। সমস্ত ব্যবসার উন্নতির মূলে হচ্ছে সেই ব্যবসার লোকেরা, সমস্ত ব্যবসা ধ্বংসের মূলে হচ্ছে সেই ব্যবসার লোকেরা। বাংলাদেশে একসময় কবিতার খুবই রমরম অবস্থা ছিল, জাতীয় কবিতা পরিষদ তৈরি হয়েছে, এবং আমাকে একজন কবি বলছিলেন যে জাতীয় কবিতা পরিষদ যেদিন তৈরি করলাম পরের থেকে কবিতার বইয়ের পাঠক শেষ, কারণ সবাই কবি, সবারই কবিতার বই বেরোয়, সবাই কবি, আরেকজন কবিতার বই পড়বে কি? হ্যাঁ। তো প্রকাশনা যদি আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখবেন প্রকাশনা এই ফল্টের জন্য পড়ে গেছে, ওই ফলটা কোনো না কোনো প্রকাশকই তো করবে, বাইরে তো কেউ করবে, হ্যাঁ, কিংবা কোনো লেখক করবে। একটা বাজে বই বেরিয়েছে, এই বইটার জন্য প্রকাশনা সেক্টরের দুর্নাম হয়ে গেল, ওই বইটাতে একজন লেখক পেড করছে, লিখছে, একজন প্রকাশক পেড করেছে। সুতরাং একেবারে 100% সত্যি যে প্রকাশনা যদি ধ্বংস হয় প্রকাশকদের জন্যই হবে, প্রকাশনা যদি উন্নতি হয় প্রকাশকদের জন্য হবে, প্রকাশনা যদি আন্তর্জাতিক মানে যায় প্রকাশকদের জন্যই হবে। বিপণন ব্যবস্থা যে প্রকাশকরা গোড়া করতে পারে নাই, এখানে প্রকাশকদের ব্যর্থতা, এগুলো আমি সবই বলেছি ড্রাইভার। পাঠক তৈরি, আচ্ছা ভাই বলেন, পাঠক তৈরিটা কি মানে কি খুব সহজ ব্যাপার? পাঠক তৈরি করতে হবে একেবারেই শিশু লেভেল থেকে, যে কাজটা বিশ্ব সাহিত্য কেন্দ্র করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র এটার জন্য কি পরিমাণ পরিশ্রম করেছে, এবং এখন সরকারে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে আমি এটা ফিল করেছি যে আমাদের তরুণদের সাথে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তরুণ জেনারেশনের সাথে, এবং বই থেকে সরে যাচ্ছে। আমি একটা তারুণ্যের ভাবনা নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা অনুষ্ঠান করলাম 5-7টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। হ্যাঁ, এই যে আমার ভাবি এখানে বসে আছেন, উনি কবি নজরুলের এই দেশের প্রফেসর, ওনার 10 জন ছেলে নিয়ে আসলাম। তারপরে আমার এক বন্ধু প্রফেসর আছে ঢাকা ইউনিভার্সিটির প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনসের টিচার, তার ওখান থেকে নিয়ে আসলাম, ইডেন থেকে নিয়ে আসলাম, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে দেশে একটা অনুষ্ঠান করলাম, তাদের কথাবার্তা সব শুনতে। কিছুদিন আগে আমাকে ইফতেখার ভাই বলতেছে আপনার
অনুষ্ঠানের ধারাবাহিকতা কোথায়, অনুষ্ঠানটা করছেন 3 মাস হয়ে গেল, সেই অনুষ্ঠানটা করতে আমার 1040 টাকা খরচ হয়েছে। বছরে এরকম অনুষ্ঠান 5 থেকে 6টা হওয়া দরকার, এক আমারই। কিন্তু এই টাকাটা আমি কোথা থেকে দিই? আমি একটা অনুষ্ঠান করতে পারি, 2টা অনুষ্ঠান করতে পারি। এই কাজটা তো বেশ সরকারি। গণগ্রন্থাগার অধিদপ্তর আছে, পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি কি করে আপনারা গিয়ে দেখেন, কেউ কিন্তু যায় না পাবলিক লাইব্রেরিতে দেখার জন্য যে পাবলিক লাইব্রেরি কী করে। আমরা জানি কি করে, আমরা বলে তো লাভ নেই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিদপ্তর কতগুলো আছে, একটা দপ্তর আছে জাতীয় গ্রন্থকেন্দ্র। একদিন একটু আগে বইমেলার এই যে সাজুই বললো যে অমুক বইমেলা, তমুক বইমেলা, বইমেলা করে কাটা জাতীয় গ্রন্থকেন্দ্র, প্রতিটা বইমেলার লক্ষ লক্ষ টাকা বাজেট। হ্যাঁ, তারা ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে একজন আমলা, সভাপতি হবে একজন আমলা। আগে তো আমরা নিয়ে গেছি নতুন লেখকদেরকে নিয়ে গেছি। আনিসুল হক তখন তো একদম কম বয়স ছিল, কয়জন আনিসুল হক ছিল, আনিসুল হককে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে গেছি, নাসরিন জাহান বিউটিকে নিয়ে গেছি, কিন্তু এখন এগুলো হয় না। সুতরাং বই পাঠক তৈরি করা, আমরা পাঠক তৈরি, আরেকটা জিনিসও কেউ বলে না যে আমরা যে ভাই বইগুলো বের করি, এই বইটা একটা পাঠককে কিনতে হয় পয়সা দিয়ে। সুতরাং একজন পাঠক তার পছন্দের বা পরীক্ষিত লেখকের লেখা ছাড়া সে বইটা কিনবে না। বাট দৈনিক পত্রিকাগুলো তো তার বাসায় প্রতিদিনই যায় 10 টাকা করে। দৈনিক পত্রিকায় যে সাহিত্য সংখ্যা বেরোয়, সেই সাহিত্য সংখ্যা নতুন লেখকদের লেখা ছাপে না কেন? নতুন লেখকদের লেখা তো সেই পাঠক পড়বে, কারণ সেটা তো একটা আলাদা পোশাক। আমি যে একদম ওরা ছাপে না, লিটল ম্যাগাজিন ছাপে না কেন? লিটল ম্যাগাজিন নিজেরা লিটল ম্যাগাজিন বের করে না। আমি এগুলো বলতেছি, সব দোষ প্রকাশকের উপরে, অনেক দোষ, কিন্তু এগুলো সবগুলো চাকরি। প্রেশার ক্রিয়েট করতে পারে সরকারের কিংবা সংস্কৃতি মন্ত্রণালয়। এবার শুনেন, বাংলাদেশের প্রতিটা স্কুলে একটা করে লাইব্রেরি ছিল, আমরা অন্তত দেখলাম সব লাইব্রেরি বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল। তো আমরা যেভাবে বলি আওয়ামী লীগ গভর্নমেন্ট কিন্তু শিক্ষার ক্ষেত্রে বান্ধব। যখনই আওয়ামী লীগ সরকার আসছে আমরা দেখেছি শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী নিজের প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যায়, প্রধানমন্ত্রী করেন। তো আমরা নুরুল ইসলাম নাহিদ, তখন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে গেলাম, গিয়ে বললাম যে আপনি লাইব্রেরিগুলোকে খুলে দেন। তো লাইব্রেরি সে আমাদেরকে বিশাল হিসাব দেয়, হ্যাঁ এত টাকা লাগে, আমি টাকা পাই কোথায়? অর্থমন্ত্রী যেমন আব্দুল তার সাথে খুব একটা ভালো রিলেশন। তো বলে যে আমার কাছে মাসের ভাউচার করে, মানে কি কলেজ স্কুলগুলোতে প্রতি মাসে কত টাকা বেতন আসতেছে টিচারদের, প্রতি মাসের ভাউচার অর্থ বিভাগ থেকে মাসে মাসে ছাড় করে। প্রত্যেকে জানবেন এগুলো সরকারি। সুতরাং আমি টাকা পাবো কোথায়? তারা হিসাব করে একটা বিশাল অঙ্কের টাকা দেখাবে। বাট টাকা দেখাক আর যাই করুন, সেই লাইব্রেরিগুলো কিন্তু পরে চালু হলো। এখন কিন্তু আপনি দেখবেন প্রতিটা স্কুলে লাইব্রেরি আছে। লাইব্রেরি কিন্তু সরকার চালু করে দিচ্ছে, এবং লাইব্রেরি শিক্ষক দেখতে পাই, লাইব্রেরি শিক্ষক এখন আছে কিন্তু লাইব্রেরি শিক্ষক আছে। এবং নারায়ণগঞ্জের কয়েকটা স্কুলে আমি বইমেলা করতে গিয়েছিলাম, বইমেলা উপলক্ষে আমি গিয়েছিলাম, হ্যাঁ, এবং স্কুলের নামগুলো এই মুহূর্তে আমি ভুলে গেছি। রিচ লাইব্রেরি। সুতরাং একেবারে যে হচ্ছে না তা না, হয়ও, এবং প্রকাশক যে করে না তা না, প্রকাশকরাও পড়ে, প্রকাশকরাও যায়, কিন্তু হয় না। এই যে জাতীয়ভাবে আমাদের যে বুদ্ধিজীবীরা, আমাদের যে সৃজনশীল কি যেন একটা বিভিন্ন ইস্যুতে যে রেস করে, ভয়েস রেস করে, আপনি দেখবেন শিক্ষা নিয়ে কিন্তু কোনোদিন ভয়েস রেস হয়নি। এমনকি শিক্ষার যে মৌলিক যে পরিবর্তন, যে শিক্ষামন্ত্রী তো দুদিন আগে চিল্লাই দিচ্ছে যে উনি যে এখন যে কারিকুলামটা শুরু করেছে, সেই কারিকুলামের বিরোধিতা করতেছে গাইড এবং কোচিং ব্যবসা। আপনারা কি একদম, আমার মনে পড়ছে না, একজনে কি বলতে পারবেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বই পড়া নিয়ে, আমি গভর্নমেন্টের সিলেবাসের কারিকুলাম বাদ দিচ্ছি, বই নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কোনো বুদ্ধিজীবী বা সৃজনশীল যেসব গ্রুপগুলো আছে, তারা কেউ কোনোদিন কোনো বিবৃতি দিয়েছেন, তারা কেউ কোনোদিন মাঠে নেমেছেন, কেউ হয়েছে হয়নি। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটা বিশাল প্রজেক্ট করে
এখন একটা বিশাল প্রজেক্ট করতেছে 30,000 স্কুলের ছেলে মেয়েদেরকে বই পড়াবে, স্কুল না শুধু স্কুল বই পড়াবে। গভর্নমেন্ট এটার সাথে জড়িত। হ্যাঁ, গভর্নমেন্টের 3 বছর পার হয়ে গেছে অ্যাসিডিক প্রকল্প, 5 বছর মেয়াদী প্রকল্প। তো অন্যান্য প্রকল্প চালু হয়ে গেছে, বই পড়ানোর প্রকল্প 3 বছর হলো চালু হয় না, 3 বছর ধরে। তারপরে এই জানুয়ারি মাসে বইয়ের তালিকা প্রকাশ করবো, বই কেনা হবে। সেই পরেও আজকে নভেম্বর, 10 মাস চলে গেছে, কেন্দ্রকে বই দিতেছে না। কেন্দ্র 1 লক্ষাধিক ভলেন্টিয়ার ট্রেনিং দিয়ে সারা বাংলাদেশে রেডি করে রাখছে, গভর্নমেন্ট বই দিবে, সেই বই তাদেরকে বাট পাচ্ছে না। আমাদের কোনো বুদ্ধিজীবী এটা কথা বলেছে, আমরা তো কথা বলবো আমাদের ব্যবসা। তো এই দিনে আসলে আমাদের এই সৃজনশীল শিক্ষাটা নিয়ে কিছু কথা, সৃজনশীল বইটা একেবারেই একটা কর্নারে রয়ে গেছে। সব দিক দিয়ে এটা সৎ পুত্রের মতো, সৎ সন্তানের মতো রয়ে গেছে। এটা যদি আমরা কেউই আচ্ছা, প্রশ্ন ভাই, লাস্টের একটা কথা বলছিলেন শিশু সাহিত্য নিয়ে। প্রকাশকদের কি কারণে কাজ? শিশু সাহিত্য ভাইকে কি বলেন? সময় প্রকাশনের 200 উপরে শিশুদের বই আছে। শিশু সাহিত্যের বই তো অনেক আছে। হুমায়ুন আজাদের যেমন শিশু সমগ্র, আমরা হচ্ছে যেমন আমাদের শাহরিয়ার কবিরের কিছু সময় এখন আপনি বুঝতেন সেটা ব্যাপার হচ্ছে মোহাম্মদ উসমান মারা গেছে কবে, তার 2 ঘন্টা কিছু সমুদ্র আমার কাছে আছে, আল মাহমুদের কিছু সমুদ্র আমার কাছে আছে, হাবিবুর রহমান দাদাভাই ছিলেন যে সম্পাদে, সবাই ভাই সব করবে না। ব্যাপার হচ্ছে যে শিশু সাহিত্য নিয়ে আপনি আছে এটা না, আপনি তার চেয়ে শিশু সাহিত্যের বাইরে আপনার কাছে কতগুলো আছে? আপনার কাছে সেই পরিমাণ, মানে শিশু সাহিত্যের বাইরে বড়দের সাহিত্য আপনার উচিত, মানে আমার দৃষ্টিতে আপনার ছিল 80 ছিল দরকার ছিল হচ্ছে শিশু সাহিত্য, আপনার 20 ভাগ কারণ হচ্ছে হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি যদি ওই 20% বেচার জন্য আপনার ওই পর্যন্ত 20 জনকে পাওয়ার জন্য আপনার 80 জনকে পরীক্ষা নিতে ওইখানে আপনি 20 জন টিকতে পারছেন। ফলে আপনার শিশু সাহিত্যটা এত বেশি এত রাশেদ ভাই কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি। রাশেদ ভাই বলছে যে পাঠক তো তৈরি হয় না, শিশু সাহিত্য যদি বেশি বেশি করে প্রকাশকরা প্রকাশ করে তাহলে আমাদের প্রজন্ম তৈরি হবে, তারপরে সেই কাছে কান্নান করার মতো বহু মানুষ তখন পাওয়া যাবে। এইটা নাও বাংলাদেশে পাঠক বেশি, শিশু সাহিত্য নাই তা না, শিশু সাহিত্য মান, এটা আমার মধ্যে বললে এটা সাজে না, মানহীন শিশু সাহিত্য বেশি। কিন্তু ফেব্রুয়ারি বই মেলায় এখনো শিশু কর্নারে ভিড় বেশি আমাদের থেকে। এখন আমরা যারা বই বের করি, সময় প্রকাশন না শুধু আরো মানে ওই বইগুলো হচ্ছে না, হচ্ছে না ভাই, মানে শিশু সাহিত্যের কম কাজ হচ্ছে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। শিশু সাহিত্যের সবচেয়ে দুর্বল জিনিসটা আমি বলবো, ছোটরা ছোট বইটা দেখে কয়টা লাইন, কয়টা শব্দ বইটা, অনেক প্রশ্ন মানে কয়টা শব্দ, কয়টা, কিন্তু সাহিত্য ছবি এই বইগুলো একটা পাঠক তৈরি হবে না। অফকোর্স হবে। এটা আমি বলতে চাচ্ছিলাম, আমি যখন শিশু সাহিত্যের আমাদের সবচেয়ে বড় অভাব যেটি রয়ে গেছে অলঙ্করণটা। শিশু সাহিত্যের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইলাস্ট্রেশন। আমাদের ইলাস্ট্রেশন নাই, দুইটা কারণ। একটা হচ্ছে যে ইলাস্ট্রেশনের শিল্পীর অভাব, 2 নম্বর হচ্ছে এত এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ, এটা আমরা এখন করতে পারি। এই বিষয়ে হয়তো অনেক কিছু আমাদের একজন অনেকক্ষণ ধরে প্রশ্ন করতে, এই কোশ্চেনটা উনি সংক্ষিপ্তভাবে করবে, ভাইরা সংক্ষিপ্তভাবে উত্তর দেবে। ঠিক আছে, প্রশ্নটা সংক্ষিপ্ত না, ভালো। ইতিমধ্যে আপনি অলরেডি একটা উত্তর দিচ্ছেন যে বিভিন্ন সময় আপনার হচ্ছে যে ক্যাপিটালটা খুবই কম এবং যতগুলো অভিযোগ করা হয়েছে তার একদম মূল সেন্টার একটা অ্যান্সার যদি আমি বলি, সেটা হচ্ছে যে আপনার হাতে ওই পরিমাণ পুঁজি নেই, যেটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন প্রত্যেকটা। সেইখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যুগে পাইরেসির মাধ্যমে যেভাবে বইকে স্প্রেড করা হচ্ছে, সেটা হচ্ছে যে বোধ ফটোকপি করে বই বিক্রি করা এবং স্ক্যান করে করে ইন্টারনেটে ছড়া দেওয়া, তাতে আপনার বই পাবলিকেশন ইন্ডাস্ট্রি সামহাউ এফেক্টেড হচ্ছে আমার যেটা মনে হয়। এখন এটা অর্থাৎ আপনার বই যদি 100 জন পড়ে, তার মধ্যে আপনার 20 জন বইটা কিনছে, বাকি 80 জন না পড়েই বইটা কিনছে।
এখন সে টাকা দিচ্ছে না, টাকা না দিয়েই করতেছে। এখন টাকা না দিলে কিভাবে আসবে? যেমন ইন্টারন্যাশনাল মার্কেটে যে কোনো একটা মিনিমাম বইয়ের দাম হচ্ছে $5 নিচে কোনো বই তোমার হয় না। এখন বাংলাদেশে $5 বই রাখতে পাঠক মানে ক্রেতার সংখ্যা অসম্ভব রকমের কমে যাবে। সে সব কিছু ফ্রি চাচ্ছে, সব কিছু ফ্রি চাইলে কখনো ভালো জিনিস দেওয়া হবে না, কম দামে কখনো ভালো জিনিস দেওয়া হবে না, এটা একটা। দ্বিতীয় কথা হলো, যতগুলো ক্রাইসিসের কথা আপনি বলছেন সেই সমস্ত ক্রাইসিসকে ফেস করে দুটো এক্সাম্পল আমি আপনাকে দিতে পারি। একটা হচ্ছে যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাবলিকেশন, আপনি অবশ্যই দেখছেন, সেইগুলো কিভাবে সাস্টেইন করবো বিশ্ব সাহিত্য কেন্দ্র। এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে সেবা প্রকাশনী। সেবা প্রকাশনী খুবই কম দামে খুবই ভালো মানের কিছু বই আমাদের শৈশবে উপহার দিচ্ছে, এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাবলিকেশনের আপনি দেখছেন যে কোয়ালিটিগুলো খুবই ভালো। তার সামনে কিন্তু এই বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতার সকল কিছু এক্সিস্ট করবে, এটাকে ফেস করে সে একটা ভালো কোয়ালিটির পাবলিকেশন এস্টাবলিশ করতে পারছে। এবং স্যারের সাথে যখন আমার ব্যক্তিগত কথা বইটা বলতে আমার গ্রহণ করা হয়, এই দুটা ব্যাপার, একটা হচ্ছে যে পাইরেসিকে আপনি কিভাবে দেখেন, আর এই ফেস করে বিশ্ব সাহিত্য কেন্দ্র কিভাবে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনালি বই পাবলিকেশন এবং রিডিং হ্যাবিট কিন্তু অনেকখানি ডিজিটালাইজড হয়ে গেছে। এখন মানুষ ডিজিটালাইজ করতেছে। আপনাদের তরফ থেকে সেরকম উদ্যোগ কিন্তু এখনো খুব বেশি দেখা যাচ্ছে না। সুতরাং সেদিকে যদি আপনারা না যান তাদের আত্ম সাস্টেইন করা সম্ভব কিনা। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা যেটা মার্কেট মানে বিপণনের কথা সবাই বলতেছে, সেখানে হচ্ছে যে এখন অনলাইনে অর্ডার করলেই হয়, তো এখানে ওনাদের সবার ফিজিক্যালি বই কেমন সব জায়গায় পাইতে হবে, এটা আমি ওনাদের অভিযোগটা পুরোপুরি বুঝতেছি না। কারণ বিকল্প কথা আমাদের সামনে এখন আছে বই পাওয়া। আপনি কি খালি রাজধানীর কথা বলতেছেন না, সারা বাংলাদেশের কথা বলতেছেন? যে কোনো জায়গায় আপনি বই সারা পাবেন। বাংলাদেশে একদম অনলাইনে অর্ডার দিলেই পাবে, বিষয়টা এরকম। এখন যদি হয়ে থাকে তাহলে ঠিক আমি আছে, আর লম্বা না করি, দুইটাই থাকা আর উচিত। লম্বা না করি, দুইটাই থাকা উচিত। এবার আপনার মতো। দুইটাই থাকা উচিত। অনেক কোয়েশ্চেন একসাথে করছে। বইয়ের মানটা কতই বলতে হবে, সেবার বইয়ের মান ভালো, লেখার মান আপনি অন্য কথা। আর প্রোডাকশন সেবার মান কত প্রোডাকশন করে না, সেবা তো করেই পেপার ব্যাগ নিউজ প্রিন্টে। সুতরাং ওটাকে আপনি ওই মানে বিপণন ব্যবস্থা হ্যাঁ, আর লেখা তো ধরেন আলাদা জিনিস। আর বিশ্ব সাহিত্য কেন্দ্র, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সাইদ একজন ব্যক্তি, সারা বাংলাদেশে কি কোনো গবেষণা সংস্থায় এরকম বাংলা কোনো ব্যক্তি আছে? আব্দুল্লাহ হোসেন ওখানে ছিলেন, সমাজ প্রকাশনীতে তো ফরিদ আহমেদ ছিলেন, তিনিও তো ফরিদ আহমেদের স্তর পর্যন্ত যেতে পারছেন। আর বেশিরভাগ আমি শুরুতে বলেছি ভাই, ক্ষমা করবেন, আমার প্রকাশক সবাই আমার বন্ধু, প্রকাশকের প্রতি আমার সহমর্মিতা অনেক, কারণ আমি দীর্ঘদিন ধরে তাদেরকে দিচ্ছি। কিন্তু আমাদের বেশিরভাগ প্রকাশনা অফিসগুলো আমি বলেছি 10 ফিট বাই 10 ফিট ঘরে নিয়ে প্রকাশনা অফিস বিক্রেতা। হ্যাঁ, সুতরাং এইখানে আর কত একটা বইয়ের মান আমি আশা করতে পারি, একটা বইয়ের প্রতি কোনো রিসার্চই তো না। সুতরাং এইসব প্রতিষ্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন, প্রথমা বলেন, হ্যাঁ, তাদের যে বইয়ের প্রতি যে রিসার্চ, তাদের যে অফিসিয়াল একটা সেগুলো বাংলাদেশে খুব কম পাবলিকেশন আছে। 10টা পাবলিকেশন পাওয়া যাবে না। বাংলাদেশে বেশিরভাগ পাবলিকেশন হচ্ছে লেখক রাষ্ট্র প্রকাশকের হাতে পাণ্ডুলিপি, প্রকাশক দিল আপনার প্রেসে, বইটা বেরিয়ে গেল। সুতরাং বইটাতে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করা আমি পারি না। পাইরেসি তো ক্যান্সার, পাইরেসি তো আমাদের ক্যান্সার, ক্যান্সার নিয়ে মানুষ বেঁচে থাকে, আমরা ক্যান্সার নিয়ে বেঁচে আছি। আমার 50% বই পাইরেসি, জানেন? মা বই, আনিসুলকের মা বই 110 টনের মুদ্রণ চলছে, সমপরিমাণ বই পাইরেসিতে বিক্রি হচ্ছে। আমরা জানি করার কিছু নাই, কারণ পাইরেসির বিরুদ্ধে আমি কি করবো? আমি তো ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। পুলিশের কাছে যাই, পুলিশের কাছে গিয়ে আমরা বই পড়াইছি, ট্রাককে ট্রাক বই, ট্রাকে করে বই নিয়ে আসছে, পাইরেসি বই নিয়ে এসে মানে ওই বনশ্রী ওইখানে কোনো একটা বাসার ভাড়া করে ট্রাকে করে নিয়ে আসছে, নিয়ে এসে থানাতেই করেছে। আমাদের একটা পাবলিকেশনের ম্যানেজার বাদী হয়ে মামলা দিচ্ছে, পুলিশ বলছে বাদী দিতে হবে, পুলিশ বাদী হয়। এরপরে মামলা চলে, ওই ছেলের কোর্টে যায়, ওরা উল্টা চোর বানায় দেয়, তুমি তো এটার সাথে জড়িত, এরকমভাবে 2 দিন পরে ওই ছেলে আর দিতে চায়। ইনফ্যাক্ট আমরা আর মামলা পরিচালনা করলাম না, মামলা ডিসমিস হয়ে গেল। আরেকজন থানার থেকে বলে যে মামলা তো নাই, মামলার সাক্ষী নাকি হিসাবে জানি জব্দ মাল রাখে, আমাদের জব্দ বই রাখা হয়েছিল। হ্যাঁ, এই জব্দ বই পুরাই ফেলতে হবে, ট্রাক ভাড়া দেন, ট্রাকের ভাড়া আমাদেরকে দিতে হয়েছে,
সেই ট্রাক করে মাল বইপত্র নিয়ে গিয়ে আউটফলে কোথাও নিয়ে গিয়ে বই পুড়িয়ে যাওয়া। আমরা ভাই চাই না, আমরা ওই আর পাইছি এটা তো হার্ড কপি তো সফট কপি কথা দিয়েছি। টাকাতে চাই না। সফট কপি যে এইটা সেটা তো আপনি আপনি করতেছেন পাইতেছি, আমি করতেছি, ইনোসেন্ট বাচ্চারা করতেছে। কিশোর বাংলাদেশে কিশোর পাঠক সবচেয়ে বেশি। স্টিল না, আমার কথা বিশ্বাস না হলে সামনে 2024 বইমেলা আপনারা গিয়ে কি করে আসবে। জাফর ইকবালের সায়েন্স ফিকশন বেরোলে হু হু করে নেয়, সত্য ক্লাস 9-10 পর্যন্ত ছেলেরা। কিশোর উপন্যাস বেরোলে এখন পর্যন্ত জাফর ইকবাল হুমায়ুন পড়ে, তারপরে বেশি বিক্রি। এরা পড়ে কি এখন ইন্টারনেটের যোগ হয়েছে। এখন তো আমার নাতিন তো ক্লাস 2-তে পড়ে, ওই তো তারে বলে, আমার স্ত্রীকে আমার নাতিন বলে, নাতিন মানে আমার বোনের নাতিন, যে আমি 5 বছর ধরে স্যামসাং ব্যবহার করতেছি, ওর বয়সী হয়ে গেছে 6 না 7, বুঝলেন? 5 বছর ধরে আমি স্যামসাং ব্যবহার করতেছি, তোমারটা নষ্ট হয় কিন্তু আমারটা তো নষ্ট হয়। এই পর্যায়ের স্মার্ট এরা, বুঝলেন? এরা ক্লাস 7-এর ছাত্র একটা জাফর ইকবালের বই একটা কিনে নিয়ে যায়, এক্সাইটমেন্ট, সন্ধ্যা সারা রাত জায়গায় সে ওই বইটা স্ক্যান করে ইন্টারনেটে দিয়ে দেয়। এখন এই ছেলেটিকে আমি ঘোষণা করতে পারি, সে তার 10 জন বন্ধুকে বইটা পড়াচ্ছে। আপনার ইন্টারনেটের পাইরেসি আমাদের খুব ক্ষতি করছে, কিন্তু সফট কপি পাইরেসি বিক্রি করতে পারতেছে না। দুই একজন বিজ্ঞাপন দিয়েছিল, সাথে সাথে আমি প্রতিবাদ করেছি, আমি নিজেই প্রতিবাদ করেছি। আমার লেখকটার সাথে সাথে বলছে, আমি বাংলাদেশে এসে মামলা করবো। লেখকরা বলছে আমরা আসি, আপনার সাথে আসি। সাথে সাথে ওই ছেলে তো আমাকে লিখছে যে আমি তো ওইটা বুঝি নাই ব্যাপার, হ্যাঁ, সুতরাং আমি সরাই নিচ্ছি। কিছুদিন আগে ঘটনা, আমি সুতরাং এরা মানে কি সব পাইরেসিতে খুব বেশি সফল হচ্ছে না, সফল হচ্ছে কি আপনার হার্ড বই পাইরেসি। সেটা কোনো আইন আছে প্রতিরোধ করার জন্য? হ্যাঁ, আইন করা আছে। আইন যদি সবার নাই প্রয়োগ হয় আর কি। আরেকটা যেটা বললেন যে অন্য দেশে সব মানে শুনে বিদেশে আপনারা আমার ক্ষমা করবেন, বারবার বলি, বিদেশে অনেক গিয়েছি তো, প্রতিটা দেশ, ইভেন কলকাতা, তারা মনে করে আইন মানার জন্য। কলকাতার একটা চিপাটলি দিয়ে আমি দেখলাম রেড সিগন্যাল, গাড়িটা দাঁড়ায় গেল। আর বাংলাদেশের একমাত্র বাংলাদেশ, আমি বলবো পৃথিবীতে একমাত্র বাংলাদেশ যারা আইনটা যে মানার জন্য এটা মনে করে না। যদি জোর করে আপনি মানান, পিটায় মানান, তাহলে মানবেন। অন্য সব দেশে যে আইনটাই আছে, একটা বাচ্চা পর্যন্ত, একটা ছোট বাচ্চাকে পর্যন্ত আমি ইংল্যান্ডে দেখেছি যে আইনটা আছে সেই আইনটা তারা মানে নেভার ডু দিস। আমরা তো বিয়ে মানি, হ্যাঁ, এই মানুষগুলো আমরা আমরা বিয়ে মানি। ওইখানে তো আমরা ভয়ে মানি। আচ্ছা আচ্ছা, যে রকমারি প্রশ্নটা আসছে, রকমারির মতো, মানে রকমারি বলেনি কিন্তু প্রশ্ন আসছে, আপনারা কি প্রকাশকরা কি সুখী রকমারি থেকে এরকম একটা অনলাইন প্ল্যাটফর্ম? রকমারি বিকল্প বাংলাদেশে এখন কিন্তু গড়ে ওঠে নাই। সুখী অসুখী, কেউ সুখী না, কেউ বলে অপর অজানে, কেউ বলে যে ওরা একটা মৌলবাদী গোষ্ঠীকে প্রমোট করছে, এটা অনেকে বলে। বাট মানে কি সত্যি যেটা, সেটা হচ্ছে বাংলা বাজারে অনেক প্রকাশকের সাথে আপনি কথা বলে দেখেন, তাদের সকালের বৌনিটা হয় রকমারিকে দিয়ে। করবেন কি? তারা তো বিক্রি করতে আসছে, যে কোনো বই তারা বিক্রি এটা করতেছে। আর আরেকটা ব্যাপার, ধর্মীয় বইয়ের প্রসঙ্গটা একবার এসেছিল। ধর্মীয় বইয়ের বাজার আপনারা চিন্তা করতে পারবেন, বাংলা বাজার ঠিক আছে, সবাই চিন্তা করতে পারবেন না। সুতরাং এই যে বিভিন্ন জায়গার যে বইয়ের দোকান খোলা, এটা ধর্মীয় বই ছাড়া অন্য বই রাখবে কেন? কিন্তু একটু তো আমরা দেখি যে ওয়াজ মহফিল হ্যান ত্যান এগুলার প্রভাব থেকে বোঝেন না। সুতরাং বাস্তবতা কিন্তু মেনে নিতে হবে। আমরা দুর্বল এবং ভদ্রলোকরা সবসময় দুর্বল হয়ে যায়। আমাদের চেষ্টা করার শক্তি নেই, চিন্তা শক্তি নেই। আমি খুবই অনার্ড ফিল করছি যে বুদ্ধিক গ্রুমের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল অর্গানাইজেশন, বুঝলেন? আমি নিজেও বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনেকগুলো এসের সাথে জড়িত, এই জন্য বলতে পারছি না, নাহলে বাইরে তো প্রচলিত আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র নিচে আপনি উঠতে হবে একটা এরকম কিছু ভালো যাবে, একটু প্রচলিত আছে। কিন্তু আমি মনে করি যে কেন্দ্রের বারান্দাতেও যারা আসে তারাও কিছুটা রুচি বান্ধব খুলে আসে। তো এরকম একটা অর্গানাইজেশন, এরকম একটা আয়োজন করেছে,
এর জন্য এবং সে আয়োজনে আমাকে ডেকেছে, এটাকে আমি অনার ফিল করি এবং আমাদের বৈধতা বলতে দ্বিধা নেই, আপনারা একজন প্রকাশক তৈরি হতে পারেন। হ্যাঁ, এবং আজকে দুপুরে অন্তত 3 জন প্রকাশক আছে। শিল্প সমিতির নির্বাচন ছিল, ভোট দিতে গিয়েছি আমি, সেখানেও অন্তত 3 জন প্রকাশকের সাথে কথা হয়েছে যারা বিকালে আসতেছে, হয়তো বইরে আবহাওয়ার জন্য এখানে করবে। লেখক 4-5 জন, ওই যে শামসুল আলম এখানে বসে আছেন, সাজু আছে, তো চলে গেল, মানে কি আমার প্রকাশনের বন্ধু বান্ধব ছাড়া আমাদের আমাদের সব দিক দিয়ে একটা দৈন্যতা চলছে। এই শিক্ষাটা আমাদের হবে। আমি হয়তো ততদিনে অ্যাক্টিভ থাকবো না, আমার কিন্তু বয়স পাইরেসিকে আটকানোর জন্য কি করা যায়? পাইরেসি চাহিদা কমে গেলে পাইরেসিটা বন্ধ হয়ে যাবে। আর আমি যেটা আপনাদের বলবো যে আমার কিন্তু দেখতে আপনি যারা দেখে গেল বয়স আমার একেবারে কম না, বয়স আছে। আমাদের এই অবস্থাটা 10 বছরের মধ্যে একদম পতনের নিম্নে আমরা চলে আসবো। হ্যাঁ, তারপরে আমরা আমাদের উত্থান করবে, খুব ভালো উত্থান করবে। হ্যাঁ, এই আশা আমি করি, ভালো করে উত্থান করবে। হয়তো আমি বা আমার মতো পাবলিশাররা তখন অ্যাক্সেস করবে না, অন্যরা আসবে, বাট একটা ভালো সুদীর প্রকাশনা আসবে। সবাইকে অসংখ্য আয়োজন করি মন্তব্য করতে পারি? একটু খুবই খুবই আমি পেশায় একজন ডাক্তার, ওর বন্ধু, ছোটবেলার বন্ধু। আমি আসলে এখানে প্রথম আজকে আসলাম। ভাই যেটা বললো যে বাংলাদেশে যে জিনিসটা খুব অভাব হয়ে গেছে, আমি বেলা অবেলা সারা বেলা দেখি এই আসাদুজ্জামান ওটা বই হিসাবে আমি 5 মিনিট দেখি। তো ওইটার একটা জিনিস নায়ক রাজা আমজাদ হোসেন আর কি জানো, ও ফেরদৌস পাই, 3 জনকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে ভালো ভালো কাজ করেছিলেন সেগুলা কিভাবে হয়েছে, বলে আমাদের আর ভালো আড্ডা নেই। তা আজকে আজকে আমি এখানে এসে খুব ভালো লাগলো যে আড্ডা হচ্ছে। আমি খুব আশাবাদী যে আপনারা যারা করে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি খবর পেলে আসবো, আসার চেষ্টা করি। একজন ট্রাস্টে ছিলেন, হ্যাঁ, সুতরাং আপনি এই আড্ডা যদি মনে করেন কোনো সুযোগ সুবিধা আরেকটু পেলে আড্ডাটা ভালো হবে। আমাদেরকে স্টাডি অন যথেষ্ট ভাবে সাপোর্ট করে, তো আমরা সর্বোচ্চ জায়গা থেকে সাপোর্ট করি। হ্যাঁ, ধন্যবাদ যারা পরিধান করতে। আপনারা এতক্ষণ শুনেছেন এবং স্ট্রাগল শুনেই বলেছেন কোনো চিকিৎসা নেই যে উনি আমাদের দেশের একজন প্রথম সারির প্রকাশক, মানে প্রথম 5টা বললেই ওনারটা দাঁড়াবে, ওনার প্রকাশনার বৈভব দেখে। যেটা হোক, ওনাকে ধন্যবাদ যে উনি 2.5 ঘন্টার মতো উনি একটানা কিন্তু বক্তব্য দিয়েছেন, এর জন্য আপনাকে খুবই ধন্যবাদ। জানি বলার উপর একটু প্রেশার পড়বে আপনার, দেবেন আসলে। আচ্ছা, এই জন্য কিন্তু নাম রেখেছি ষড়যন্ত্র করি একজন পরিধান। আচ্ছা, তো আমাদের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আমাদের তো 12 সপ্তাহেই থাকে অনুষ্ঠান, তো আগামী সপ্তাহের বিষয়টা আমি জানিয়ে রাখি। আগামী সপ্তাহে শুক্রবার হচ্ছে 24 তারিখ, 24 নভেম্বর বিকাল 5:30টায় আমরা আফরোজা শোভা, নারীবাদী লেখক, ওনার একটা বই আমরা পড়বো, বেশ্যা ও বিদুষীর কর্ম। এটা নারীবাদী একটা রচনা, কোনো ফিকশন না, রচনা, এবং বইটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আশা রাখি আগামী আসরে আপনারা পড়ে আসবেন, আমাদের নির্ধারিত পথে থাকবেন, আপনারা শুনবেন। সবাইকে ধন্যবাদ।